মুরসালিন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই পর্যন্ত কয়টা ক্লাস করাইছি? 3টা। আজকে 4র্থ নাম্বার ক্লাস আর কি। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা ফিমেল বা একটা নারী, একটা মহিলার রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ যে সিস্টেম বা যে তন্ত্র বা যে নিয়মকে কাজে লাগিয়ে একজন মহিলা গর্ভধারণ করে বা গর্ভধারণ করতে সক্ষম হয়, সেই তন্ত্র, সেই নিয়ম, সেই সিস্টেম আমরা অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ডিসকাশন আকারে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেটা ছিল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, মনে আছে না? তারপরে আমরা আলোচনা করেছিলাম মেনস্ট্রুয়াল সাইকেল, অর্থাৎ একটা মহিলার যে মান্থলি সেক্সুয়াল সাইকেল আছে, অর্থাৎ প্রত্যেক মাসে যে মাসিক ব্লিডিংটা হয়, প্রত্যেক মাসে যে ব্লিডিংটা হয় সেটা মেডিকেল টার্মিনোলজি অনুযায়ী মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয় অথবা মান্থলি সেক্সুয়াল সাইকেল বলা হয়। এটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপর আমরা কি জেনেছি, একটা মহিলা কিভাবে গর্ভধারণ করে, প্রসেস অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতির মাধ্যমে গর্ভস্থ যে মহিলার যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে কিভাবে ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে মিলিত হয়ে কিভাবে একটা জাইগোট ফর্ম করে, ব্লাস্টোসিস্ট ফর্ম করে, তারপর ধীরে ধীরে ফিটাস, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসের সর্বশেষে আমরা আলোচনা করেছিলাম গর্ভধারণ নিশ্চয়ন, কিভাবে গর্ভধারণ করেছে কিনা একজন মা সেটা নিশ্চয়ন করতে হয়। প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং সোনোগ্রাফি সম্পর্কে আমরা কথা বলেছিলাম, এবং কেন ইউরিনের মাধ্যমে এটা ডিটেক্ট করা যায়, ব্লাডের মাধ্যমে কেন ডিটেক্ট করা যায়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত প্রথম ক্লাসেই আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেগন্যান্সি ডিউরেশন বা গর্ভাবস্থার স্থিতিকাল, সময়কাল, কনসেপ্ট করার পর থেকে কতদিন গর্ভের মধ্যে সন্তানকে মা লালন পালন করবে সেই সময়কালটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, জেস্টেশনাল পিরিয়ড বলা হয়। তারপর আমরা আলোচনা করেছিলাম হচ্ছে প্রিটার্ম বেবি, প্রিটার্ম বার্থ, ফুল টার্ম বেবি, ফুল টার্ম বার্থ, লো বার্থ ওয়েট বা এলবিডব্লিউ বেবি কাকে বলে, নিম্ন ওজনের বাচ্চা আর কি। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। একই সাথে আমরা আলোচনা করেছিলাম গর্ভস্থ যে অনাগত সন্তান ভ্রূণ যেটা বৃদ্ধি পাচ্ছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবে সপ্তাহের বেসিসে, মাসের বেসিসে, কোন মাসে কত কত সপ্তাহে কি পরিমাণ বৃদ্ধি লাভ করে, কি কি গঠন হয়, তাদের সামগ্রিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। একই সাথে আমরা আলোচনা করেছিলাম গর্ভ অবস্থায় একটা মায়ের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ, কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন যেগুলো গর্ভ ধারণ করার পর মা সচরাচর অনুভব করে। ঠিক আছে, তো এই অনুভূত পরিবর্তনগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। একই সাথে আমরা আলোচনা করেছি একটা নবজাতক বা ভ্রূণ গর্ভের ভিতরে যতক্ষণ পর্যন্ত আছে সেটা ভ্রূণ বলাই শ্রেয়। তো এই ভ্রূণ কিভাবে পুষ্টি সংগ্রহ করে, মায়ের থেকে কিভাবে পুষ্টি সংগ্রহ করে এবং তার যাবতীয় পুষ্টির চাহিদা এবং মেটাবলিক এক্সচেঞ্জ গুলো বা বিপাকীয় কার্যক্রমগুলো কিভাবে সম্পাদন করে, এই দ্বিতীয় ক্লাস পর্যন্ত আমরা এগুলো আলোচনা করেছিলাম। তৃতীয় ক্লাস যেটা অনলাইনে হয়েছিল, তৃতীয় ক্লাসে আমরা কথা বলেছিলাম কি নিয়ে, সবাইকে ক্লাস দেখেছেন? আমার মনে হয় দেখেন নাই অনেকেই। আচ্ছা, দেখেছেন কি কি ওখানে পড়িয়েছিলাম তৃতীয় ক্লাসে? না হচ্ছে না, সময় অপচয় না করি। তো এটা হলো যে আপনার গর্ভধারণ করার পর একটা মায়ের গর্ভধারণের উপরে আরো কি কি শারীরিক জটিলতা তৈরি হতে পারে, হ্যাঁ, ফিজিক্যাল কমপ্লিকেশনস গুলো কি কি তৈরি হতে পারে, সেই সম্ভাব্য শারীরিক জটিলতাগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আপনাদের উচিত সেই জটিলতাগুলোর নাম মুখস্থ করে ফেলা এবং এক একটা জটিলতার এক একটা ব্যবস্থাপনা, চিকিৎসা ভিন্ন ভিন্ন, ম্যানেজমেন্ট ভিন্ন ভিন্ন, ব্যবস্থাপনা ভিন্ন ভিন্ন, তবে অন এভারেজে সামগ্রিকভাবে পারিবারিক ভাবে একজন বাবার অথবা পরিবারের অন্যান্য সদস্যদের এবং মা তার নিজের কিছু করণীয় আমরা ব্যাখ্যা করেছিলাম, যা কিছু সে যদি অবলম্বন করে তাহলে ওই যে জটিলতাগুলো আলোচনা করেছিলাম ওই জটিলতাগুলো অনেকাংশেই এড়ানো সম্ভব। তো জটিলতা এড়ানোর জন্য করণীয়গুলো সম্পর্কে আর কি আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তারপর আমরা আলোচনা করেছিলাম কি, মনে নেই? এরকম হলে তো সমস্যা। আপনার এগুলা আপনার কতটা গুরুত্বপূর্ণ কেন বুঝতেছেন না এখনো আপনারা? অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা আরো আলোচনা করেছিলাম হচ্ছে যে গর্ভাবস্থার ট্রাইমেস্টার কি। ট্রাইমেস্টার মানে হচ্ছে যে গর্ভাবস্থার প্রথম 3 মাসকে একটা ট্রাইমেস্টার, মাঝখানের 3 মাসকে দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তারপরে 3 মাসকে তৃতীয় ট্রাইমেস্টার বলা হয়।
তাহলে এই গর্ভাবস্থার 3টা ট্রাইমেস্টার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ট্রাইমেস্টার কাকে বলে, কতটি ট্রাইমেস্টার আছে, ট্রাইমেস্টারই বা কেন একে বলা হয়, 3 মাস সময়কালকে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং ট্রাইমেস্টার ভেদে প্রথম ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসে মা কি কি সাপ্লিমেন্টাল ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টাল মেডিকেশন বা কি কি ঔষধ চিকিৎসা নিতে হয় বা কি ওষুধ গ্রহণ করতে হয়, দ্বিতীয় ট্রাইমেস্টারে কি কি ওষুধ গ্রহণ করতে হয়, তৃতীয় ট্রাইমেস্টারে কি কি ওষুধ গ্রহণ করতে হয়, ঔষধ কি কি গ্রহণ করতে হয় এবং কেন গ্রহণ করতে হয়, এগুলো ব্যাখ্যা সহ ওখানে আলোচনা করা আছে। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ আলোচনা, তাই না? গর্ভাবস্থায় চেকআপের জন্য তো আপনাদের কাছে আসবে, ফলো আপ মানে আপনাদের কাছে পরামর্শের জন্য আসবে অনেক অসচেতন বা আর্থিকভাবে অসচ্ছল অনেকেই আছে, তারা হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মীদের কাছেই রেগুলার চেকআপ করে, শিডিউল চেকআপটা করায়। তো এখন আপনারা তো দিয়ে থাকেন, হয়তো ট্রিটমেন্ট তো দেনই বা দিচ্ছেন প্রচলিত নিয়মে, কিন্তু কেন দিচ্ছেন, কি দিচ্ছেন, এগুলো আরও একটু যাচাই বাছাই ক্রস ম্যাচ করে নিজের মস্তিষ্কে ঝালাই করার প্রয়োজন আছে না? তো সেই জন্য এটা ভালো করে দেখে নেবেন আর কি, দেখে প্রথম 3 মাসে কি চিকিৎসা, দ্বিতীয় 3 মাসে কি চিকিৎসা, তৃতীয় 3 মাসে কি চিকিৎসা এবং কেন এই চিকিৎসা, এগুলো সম্পর্কে বুঝে নেবেন। এরপর আমরা আলোচনা করেছিলাম এবং একজন গর্ভধারণ কারী মায়ের যে শারীরিক পরিচর্যা আছে, যে শারীরিক পরিচর্যা, তার দৈনন্দিন খাবার দাবারের তালিকা কেমন হওয়া উচিত, খাবারের রিকোয়ারমেন্ট কেমন হওয়া উচিত, ঠিক আছে, এবং কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ, কি কি করবে কি কি করবে না। আচ্ছা, এতক্ষণ কথা যা বললাম, যদি আমার 5 মিনিটই লাগে, 4-5 মিনিটই লাগে যা যা পড়াইছি সেটা বলতে, নিঃসন্দেহেই অনেকগুলো ইনফরমেটিভ, অনেক তথ্যবহুল আলোচনা হয়েছে নাকি? এতক্ষণ লাগে আমি বলছি কি কি পড়াইছি, তার মানে আমরা যা পড়াইছি নিঃসন্দেহে এগুলো অনেক বাস্ট, অনেক ব্যাপক ছিল নাকি? এখন আপনারা যদি এগুলো অবহেলা করেন, সময়ের কাজ সময় না করেন, এগুলো কিন্তু অনেক পাহাড়ের মতো মাথার উপর বোঝা হয়ে দাঁড়ায় যাবে। তখন আপনারা না পাবেন এই কুল, না পাবেন ওই কুল, ক্রোশ শেষে বলতে পারেন যে আসলে অনর্থক এত কথা, আমরা তো এগুলো বুঝি না, বুঝাচ্ছি আমাদেরকে কেন এত জটিল জিনিস চাপায় দিল। কিন্তু কিভাবে জটিল হচ্ছে, এখানে সব বাংলা ভাষায়, আপনাদের লেকচার শিটটাও আমি বাংলা ভাষায় দিচ্ছি, যৌক্তিকভাবে সহজভাবে যতটা সম্ভব মেডিকেল টার্মিনোলজি বা মেডিকেলের শব্দগুলো ব্যবহার কম করে আমি চেষ্টা করতেছি পড়ানোর জন্য। এরপরেও যদি কেউ বলেন আমাদের জন্য কঠিন, তাহলে আমি মনে করব নিতান্তই আপনাদের বেখেয়াল বা গাফিলতা ছাড়া আর কিছু না, এটা আপনাদের গাফেল। আপনারা অনেকে যেমন ধরেন এত এখনো অনেকের ফোন দিয়ে ঘুম থেকে উঠেছে বা ক্যাম্পাসে আসার ব্যাপারে টাইমের ব্যাপারে খুবই অসুবিধা, এটা কিন্তু ঠিক না, কারণ সবাই এক একটা দায়িত্বে আছে, টাইম মেনটেন করে চলে। যাই হোক, নিঃসন্দেহে আমাদের এই মা ও শিশু স্বাস্থ্যসেবা কোর্সটা অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি ইফেক্টিভ, এবং অ্যাজ এ ফ্যামিলিয়াল ডক্টর, পারিবারিকভাবে আপনি যখন হাজব্যান্ড, পারিবারিকভাবে যখন আপনি দায়িত্বশীল, তখন আপনি এখানে এই কোর্সটা করে শুধু পরিবারের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন, ঠিক আছে? পরে হচ্ছে ডাক্তারি। তারপরে এখন আসেন আজকের ক্লাসের আলোচনা। আজকের ক্লাসে আমরা দুটি টপিকস নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে যে হাইপার ইমেসিস গ্রেভিডারাম, হাইপার ইমেসিস গ্রেভিডারাম। 2 নাম্বার হলো যে আমরা জেস্টেশনাল এসটিএন মানে হাইপারটেনশন আর কি, হ্যাঁ, হাইপারটেনশনের সংক্ষিপ্ত রূপ এসটিএন। লাইটগুলো অন করে দাও। তাহলে আমরা যা দেখতেছি আজকের ক্লাসে আমরা দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কি ইমেসিস গ্রেভিডারাম, দ্বিতীয় টপিকসটার নাম হলো জেস্টেশনাল হাইপারটেনশন বা সংক্ষেপে বলতে গেলে এসটিএন, ঠিক আছে? এই দুইটা টপিকস দুইটা রোগ অবস্থা বা যেটার জন্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। আগের ক্লাসে আমরা ব্যাপকভাবে পড়াইছি, অনেক একাধিক টপিকস নিয়ে কথা বলছি, তবে আজকের ক্লাসে এই দুইটা টপিকসের বেশি আলোচনা করা সম্ভব হবে না, কারণ এগুলো তো আলোচনা করে দিলেই চলবে না, ধারণ করতে হবে। এখন আমরা আগে দেখি হাইপার ইমেসিস গ্রেভিডারাম কি। হ্যাঁ, হাইপার ভর্তি চলছে, মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক এমসিএইচ প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার এমসিএইচ মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক একটি চমৎকার 3 মাস মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স। বাংলাদেশ, ভারত ও বাংলা ভাষাভাষীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে কোর্সটি সম্পন্ন করতে পারছেন। 3 মাস মেয়াদী উক্ত মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মা এবং শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করা হবে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। একজন মায়ের প্রজনন জীবন থেকে শুরু করে নিয়ে গর্ভধারণ, তারপর প্রসব, প্রসব পূর্ববর্তী, পরবর্তী এবং প্রসবের মধ্যবর্তী যাবতীয় বিষয় এখানে থাকছে। পরবর্তীতে প্রসবের পরে
একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক এবং শিশু বয়সে তার স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো একেবারে বেসিক লেভেলে, যেগুলো একেবারেই অতি প্রয়োজনীয়, যেগুলো একটা আন্ডারগ্রাজুয়েট মেডিকেল পার্সোনেল স্টুডেন্ট অথবা প্র্যাকটিশনার্সকে সহযোগিতা করতে পারবে বলে আমরা আশাবাদী। 30 থেকে 35টি ক্লাস সম্পূর্ণ করার পর আমরা আরো 3 থেকে 5টি প্র্যাকটিস ক্লাস করাবো, যার মাধ্যমে আপনাদের অবশিষ্ট আরো প্রশ্ন উত্তর সহ পূর্বের ক্লাসগুলোর সামারি আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, কারা এই প্রশিক্ষণ কোর্সটিতে ভর্তি হতে পারবেন বা কারা এই প্রশিক্ষণ কোর্সটি করে সর্বোচ্চ উপকৃত হতে পারবেন? আমি মনে করি বাংলাদেশের যে কোনো লেভেলের আন্ডার গ্রাজুয়েট মেডিকেল পার্সোনেল অথবা মেডিকেল প্র্যাকটিশনার্স অথবা মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা এই প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করতে পারে। এছাড়া ফার্মাসিস্ট সহ পল্লী চিকিৎসক সহ যারা অলরেডি সার্ভিস দিচ্ছেন তারাও এই প্রশিক্ষণ কোর্সটি করে জ্ঞানের পরিধি এবং আপনাদের নলেজকে নারিশ করতে পারবেন। এমনকি শিক্ষিত সচেতন কোনো ব্যক্তি চাইলেও এই কোর্সটি করতে পারবে। এতে করে তার যে পারিবারিক স্বাস্থ্য রয়েছে সেই পারিবারিক স্বাস্থ্যের সুরক্ষা তার দ্বারা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি মনে করছি। নতুন বছর উপলক্ষে এই কোর্সটির সর্বমোট কোর্স ফি থেকে 12% ডিসকাউন্ট সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের এই সম্পূর্ণ ট্রেনিং কোর্সটিতে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সটিতে ক্লাস কন্টেন্ট হিসেবে থাকবে ক্লাসের সকল পিডিএফ, ক্লাসের লেকচার শিট এবং সর্বশেষ প্রশিক্ষণ কোর্স শেষে ট্রেনিং পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে। আশা করছি এই কোর্সটিতে আপনাদের আশানুরূপ সর্বোচ্চটুকুই পাবেন। আগামী বছরের 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এমসিএইচ মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক এই প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচ। আপনারা যারা অনলাইনে ঘরে বসেই আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, শীঘ্রই আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই কোর্স সম্পর্কে আরো ডিটেইলে জেনে সিলেবাস দেখে স্টাডির কারিকুলাম বুঝে তারপর আপনি যদি মনে করেন এটা আপনার জন্য ইউজফুল হবে, ইফেক্টিভ হবে, তাহলে ভর্তি ফর্ম এবং আনুষঙ্গিক সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে খুব শীঘ্রই আমাদের অনলাইন মেডিকেল স্কুলে ভর্তি হয়ে যাবেন। হাইপার মানে কি? বেশি বা অধিক। ইমেসিস মানে কি? ইমেসিস মানে বমি হওয়া। আচ্ছা, এই ইমেসিস এর আর অন্য কোনো নাম আপনারা জানেন? বমি হওয়ার অন্য কোনো ইংলিশ নাম বা মেডিকেল টার্ম জানেন? ভেরি গুড। তার মানে ইমেসিস এর আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে ভমিটিং। ঠিক আছে? আর আরো স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলতে গেলে ইমেসিস হচ্ছে মেডিকেল টার্ম, ভমিটিং হচ্ছে সাধারণ ইংরেজি শব্দ। সাধারণ ইংরেজি শব্দ দ্বারা একজন ডাক্তারবিহীন অন্য কেউ যদি ইংলিশে কথা বলে যে আমার বমি হচ্ছে, তখন সে ভমিটিং শব্দটা ব্যবহার করবে। কিন্তু অ্যাজ এ মেডিকেল পার্সোনাল যখন আমরা মেডিকেল সায়েন্স স্টাডি করতে যাব, কেস প্রেজেন্ট করতে যাব, তখন এই ইমেসিস শব্দটাই পাবো। যদিও ক্লিনিক্যাল ফিল্ডেও ভমিটিং শব্দটা বহুল প্রচলিত। কোন শব্দটা বহুল প্রচলিত? ভমিটিং। ইমেসিসটা রেয়ার। হাইপার ইমেসিস, এরপরে আছে গ্র্যাভিডেরাম। গ্র্যাভিডেরাম এর মানে কি? রিলেটেড টু প্রেগন্যান্সি, গর্ভ অবস্থা বুঝায়। অর্থাৎ একটা জরায়ুতে যখন ফিটাস থাকে ওই জরায়ুটাকে বলা হয় গ্র্যাভিড ইউটেরাস। কি বলা হয়? গ্র্যাভিড ইউটেরাস। মানে এই জরায়ুটার মধ্যে এখন একটা জিনিস আছে, এই জন্য এটাকে একটা জিনিস ধারণ করে আছে, এই জন্য এটাকে বলা হয় গ্র্যাভিড ইউটেরাস। আর ওই গ্র্যাভিড থেকে গ্র্যাভিডেরাম। তো হাইপার ইমেসিস, গ্র্যাভিডেরাম দুইটা মিলে কি, এই তিনটা শব্দ মিলে কি দাঁড়ায়? গর্ভাবস্থায় অতিরিক্ত বা বেশি বা অধিক পরিমাণে বমি হওয়া। ঠিক আছে? তো এটা তো হয় প্রায় আমরা আমাদের ফ্যামিলির মেম্বারদের মধ্যে দু একবার তো দেখেই থাকতে পারি, হয়তো দেখেছি কিনা, অতিরিক্ত বমি হওয়া, গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হওয়া। তো এই গর্ভাবস্থায় যদি মাত্রাতিরিক্ত বমি হয় তখন এই অবস্থাটার নাম হবে হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। আর এমনিতেই গর্ভাবস্থার ফিজিওলজিক্যালি আমরা শারীরিক যে পরিবর্তনগুলো আগের ক্লাসে পড়েছিলাম, ওই শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে মায়ের একটু নাউজিয়া হবে। নাউজিয়া মানে বমি বমি ভাব, আর ভমিটিং কিছুটা থাকবে, নাউজিয়া থাকবে, মর্নিং সিকনেস থাকবে, উইকনেস থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, নাকি? এগুলো থাকবে, ফিজিওলজিক্যালিই থাকবে। অর্থাৎ প্রথম 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত এই সময়টাতে এই সিমটমসগুলো বা প্রথম 3 মাসে এই সিমটমসগুলো এমনিতেই দেখা যায় ফিজিওলজিক্যালি, বা এটা শারীরবৃত্তীয় পরিবর্তন, স্বাভাবিক। তো
এই ওখান থেকে বমির পরিমাণটা নির্দিষ্ট করে যদি বমির পরিমাণটা বেশি বাড়ে যায়, বমির পরিমাণটা যদি বেশি বেড়ে যায়, তাইলে সেই অবস্থাটাকে বলা হবে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। কিন্তু অল্প অল্প বমি বমি ভাব, অল্প অল্প বমি হওয়া, সেটা কিন্তু হাইপারএমেসিস গ্র্যাভিডারাম না। এটা হচ্ছে প্রেগনেন্সির স্বাভাবিক শরীরবৃত্তীয় একটা পরিবর্তন। কিন্তু এই শরীরবৃত্তীয় পরিবর্তনটা যখন অত্যাধিক হয়ে যাবে, হাইপার হয়ে যাবে, তখন এটার অবস্থাটার নাম হবে কি? হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। এখন এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম কি এটা আমরা বলতে পারবো তো নাকি? গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বমি হওয়া। কখন এই ঘটনা ঘটে? সচরাচর 4র্থ থেকে 8ম সপ্তাহ পর্যন্ত এই ঘটনাটা বেশি ঘটে, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে এই ঘটনাটা বেশি ঘটে, বা আমরা সচরাচর এই সময়টার মধ্যেই বেশি দেখে থাকি। তবে অন্য সময় যেমন 14 থেকে 18তম সপ্তাহ পর্যন্ত, 14 থেকে 18তম সপ্তাহ পর্যন্ত এই ঘটনাটা দেখা দিতে পারে। তবে 14 থেকে 18 সপ্তাহের পর থেকে এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হওয়া বা শরীরবৃত্তীয়ভাবে যে নাউজিয়া ভমিটিং সেটা হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যায়, বা হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হওয়াটাও ঝুঁকি একেবারেই নাই বললেই চলে। কিন্তু ওই ফিজিওলজিক্যালি যে ভমিটিং হতো, শরীরবৃত্তীয় কারণে যে বমি হইতো, সেটারও প্রবণতা কমে যাবে। কত সপ্তাহ থেকে? 14 থেকে 18তম সপ্তাহের পর থেকে কমে যেতে থাকবে। তবে একেবারে 2-1%, 3-4% বা 8-10% সর্বোচ্চ কিছু কিছু মা তার পুরা প্রেগনেন্সিতেই বমি বমি ভাব অনুভব করে, বমিটিং হয়। এটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে 8-10-9% এরকম আর কি, ঠিক আছে? খুব কম সংখ্যক মানুষেরই বা কম সংখ্যক মায়েদেরই সম্পূর্ণ প্রেগনেন্সি জুড়ে হালকা বমি বমি ভাব, বমি হওয়া থেকে যায়। তবে আমরা যেহেতু হাইপারএমেসিস গ্র্যাভিডারাম নিয়ে কথা বলছি, হাইপারএমেসিস গ্র্যাভিডারাম 4র্থ থেকে 8ম, সর্বোচ্চ 14তম থেকে 18তম সপ্তাহের মধ্যেই দেখা দিবে। যদি দেখা দেয় তাহলে কি কি লক্ষণ প্রকাশিত হবে? যদি যে যে লক্ষণগুলো প্রকাশিত হবে এটার নাম হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, ক্লিনিক্যাল মানে কি বলেন তো? ক্লিনিক্যাল শব্দটার সাথে আপনারা পরিচিত কি? ক্লিনিক মানে কি? ক্লিনিক, হ্যাঁ ক্লিনিক মানে ক্লিনিক, এটা একটা, এটার অর্থ আর কি? ক্লিনিক বলতে আপনারা কি বুঝছেন? শাব্দিকভাবে এটাকে খুব ভালোভাবে সংজ্ঞায়িত না করতে পারলেও এটা বুঝার আছে, এটা টাচ করবে। ক্লিনিক মিনস হচ্ছে যে আপনার যেটা রিলেটেড টু মেডিকেল কন্ডিশন, অর্থাৎ যেখানে একটা ডাক্তার থাকবে, যেখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ব্যবস্থা থাকবে, যেখানে একটা ডাক্তারের পরামর্শ প্রয়োজন হবে, যেখানে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে, যেখানে মেডিকেশনের প্রয়োজন হবে, অর্থাৎ মেডিকেল সায়েন্স কোনো শরীরের সাথে যখন ইনভলভ হবে তখন সেটাই হয়ে যাবে ক্লিনিক্যাল কন্ডিশন। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মানে কি? কিছু উপস্থাপনা, কিছু উপসর্গ নিয়ে যেটা আসবে সেটাকে বলে প্রেজেন্টেশন। আর ক্লিনিক্যাল মানে যেটার জন্য তার মেডিকেল ইভ্যালুয়েশন প্রয়োজন হবে, মেডিকেলের মূল্যায়ন প্রয়োজন হবে, মেডিকেলের সায়েন্সের ইভ্যালুয়েশন প্রয়োজন হবে। তো এই ক্লিনিক্যাল ফিচার্স প্রেজেন্টেশনগুলো কি? আর এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের আরেকটা নাম আছে, ক্লিনিক্যাল ফিচার্স। ফিচার্স মানে বৈশিষ্ট্য আর কি, হ্যাঁ। অর্থাৎ ক্লিনিক্যালি অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স তার কি কি শারীরিক শরীরবৃত্তীয় পরিবর্তন দেখা দিবে, শরীরবৃত্তীয় পরিবর্তন দেখা দিবে। এটা রোগ অবস্থার পরিবর্তন, শরীরবৃত্তীয় পরিবর্তন না। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ। ফিজিওলজিক্যাল চেঞ্জ কোনটা? যেটা শরীরবৃত্তীয় পরিবর্তন। গর্ভাবস্থায় সাধারণ যে পরিবর্তনগুলো আমরা পড়ছি এগুলো শরীরবৃত্তীয় পরিবর্তন। আর এটা হচ্ছে কি? প্যাথোলজিক্যাল পরিবর্তন, রোগ অবস্থাজনিত পরিবর্তন। এই ক্লিনিক্যাল ফিচার বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে সিমটমস। শুনছেন আপনার শব্দগুলো আগে তো জানা আছে, সাইন আর একটা সিমটমস। সিমটমস মানে যেই উপসর্গ, মানে সিমটমসের আক্ষরিক অর্থ হচ্ছে উপসর্গ, অর্থাৎ রুগী এসে যেটা বলবে, রুগী এসে যা বলবে। আর সাইন হচ্ছে ডাক্তার ক্লিনিক্যালি এক্সামিন করে যা পাবে, এটা হচ্ছে সাইন। উপসর্গ হচ্ছে রুগী এসে বলবে, সাইন হচ্ছে ডাক্তার তার চোখ দ্বারা, হাত দ্বারা, যন্ত্রপাতি দ্বারা চেম্বারের মধ্যে বসিয়ে, একটা ক্লিনিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে বসিয়ে এক্সামিন করে যা কিছু পাবে সেগুলোকে বলা হয় সাইন। সাইনের আক্ষরিক শব্দ চিহ্ন। চিহ্ন, কিছু কিছু লক্ষণ, ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষণ ইগলস আই দ্বারা ধরা খায়। ডাক্তারদের আইকে বলা হয় ইগলস আই। ওই ইগলস আই দ্বারা
ধরা খায় বা সে খুঁজে বের করে। সাধারণভাবে রোগী সেটা বলতে পারে না বা বুঝতেও পারে না। তো এই দুইটা সেকশনে যদি আমরা হাইপার ইমেসিস গ্র্যাভিডারামকে চিন্তা করি, তাহলে প্রথমে আসতেছে সিমটমস। কি সিমটমস মানে লক্ষণ, যদিও লেকচার শিটে ওভাবে দেওয়া হয় নাই, লেকচার শিটে ঢালাওভাবে সব লিখে দিয়েছি, ঠিক আছে। সাইন সিমটমস একসাথে লিখে দিয়েছি, অনেকের জন্য এগুলো কঠিন হবে, কিন্তু আলোচনা করি, এভাবেই করি। সিমটমসের মধ্যে প্রথমত রোগী এসে আপনাকে একটা ইতিহাস দিবে। কিসের ইতিহাস বলতে পারেন? আচ্ছা, এটার সবার আগে ইতিহাস দিবে তার মাসিক বন্ধ হয়েছে, হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, মানে গর্ভ যে সে ধারণ করছে সেটার একটা ইতিহাস দিবে, হিস্ট্রি দেবে। তাহলে হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া মানে কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ইজ কল্ড অ্যামেনোরিয়া। হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, মানে হচ্ছে অ্যাবসেন্স আর কি, অ্যামেনোরিয়া তার মানে রুগী এসে বলবে তার মাসিক কি হয়েছে, বন্ধ হয়েছে, হয় 4 সপ্তাহ ধরে, নাইলে 8 সপ্তাহ ধরে, নাইলে 12 সপ্তাহ ধরে, ওই যে 14 থেকে 18তম সপ্তাহ পর্যন্ত যেটা সম্ভাবনা আছে, এর যে কোনো সময় ধরে সে বলবে যে আমার 1 মাস 2 মাস 3 মাস ধরে কি মাসিক বন্ধ। এবং সে এটাও বলতে পারে হ্যাঁ আমরা প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি, প্রস্রাব পরীক্ষা করেছি, রক্ত পরীক্ষা করেছি, আলট্রা পরীক্ষা করেছি, প্রেগন্যান্সি কনফার্ম বা গর্ভধারণটা নিশ্চিত হয়েছে। বা এটাও বলতে পারে কাটি দ্বারা চেক করেছি, আমাদের হচ্ছে গর্ভধারণ কনফার্ম হয়েছে, নিশ্চিত হয়েছে। তো এই একটা ইতিহাস সবার আগে দিবে। 2 নম্বর ইতিহাস কি দিবে? সিভিয়ার ভমিটিং এর, সিভিয়ার ভমিটিং। আচ্ছা, তো সিভিয়ার শব্দটার সাথে আপনারা আজকে যদি আগে পরিচিত না থাকেন, আজকে ভালো করে পরিচিত হয়ে নেন। মেডিকেল সায়েন্সে কোনো কিছু অনেক বেশি বুঝাতে সিভিয়ার শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে। সিভিয়ার মানে হচ্ছে অনেক বেশি। মাঝারি ধরনের সমস্যা হলে সেটাকে বলা হবে মাইল্ড, ঠিক আছে, মাইল্ড। আর এই সিভিয়ার মানে অনেক বেশি। আর মডারেট মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার এবং মাইল্ডের মাঝামাঝি হচ্ছে মডারেট, মানে সিভিয়ারও না, সিভিয়ারের কমও না, তারও একটু কম, মানে স্বাভাবিক না স্বাভাবিকের থেকে একটু বেশি। মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলো হচ্ছে যে এই 3টা শব্দ মেডিকেলের বিভিন্ন জিনিসের ইম্পর্টেন্স বুঝাইতে ব্যবহার করা হয়। তো সিভিয়ার ভমিটিং মানে হচ্ছে যে অত্যাধিক বমি হওয়া, অত্যাধিক বমি হওয়া। এবং দ্বিতীয় কথা হলো যে বমি তো কখন পর্যন্ত হবে? যতক্ষণ পেটে খাবার আছে, পেটে পানি আছে, অর্থাৎ পেটের মধ্যে কোনো কন্টেন্ট আছে, ততক্ষণ পর্যন্ত না ভমিট বের হবে। কিন্তু যখন পেটের মধ্যে কিছু নাই আর কিছু বের হইতে পারতেছে না, তখন কি হবে? পানিও শেষ, আবার কি বের হবে? পারসিস্টেন্ট নাউজিয়া হবে। মানে পারসিস্টেন্ট মানে ক্রমাগতভাবে, যেটা ক্রমাগতই হয়ে চলছে, নির্বিচ্ছিন্নভাবে, কোনো স্থিতি মানে নাই, স্টপ, নন স্টপ ভাবে চলতেছে। পারসিস্টেন্ট নাউজিয়া মানে ক্রমাগত বমি বমি ভাব হচ্ছে, আসতেছে, বমি হচ্ছে না, নাই কিছু বের হবে কি। তাইলে এই লক্ষণগুলো যেটা প্রথমত প্রেগনেন্সির ইতিহাস দিবে, দ্বিতীয়ত হচ্ছে যে ভমিটিং হবে, সিভিয়ার ভমিটিং, এবং পারসিস্টেন্ট নাউজিয়া থাকবে। পারসিস্টেন্ট কি থাকবে? নাউজিয়া থাকবে। এই লক্ষণগুলো পেশেন্ট এসে আমাদেরকে বলবে। এবার আমরা তাকে কিছু সাইন খুঁজে বের করব। যদি মহিলা ডাক্তার হয়, সে সাইনগুলোর মধ্যে সে পার অ্যাবডোমিনাল পালপেট করবে, অ্যাবডোমেনটা পালপেট করবে। আপনারা আবার পালপেট করার দরকার নেই, অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনাদের অধিকার নেই একটা মহিলার কি যেন প্রাইভেট পার্টে হাত দেওয়ার, কিন্তু একজন স্পেশালিস্ট ডক্টর সেটা পারে। তবে ইথিক্স হচ্ছে যে ফিমেল টু ফিমেল, আবার ডাক্তারদের চোখে কোনো নারী পুরুষ নাই, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আমরা এটা করব না। যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার করতে চায়, এটা তার ব্যাপার, তার তাকওয়ার বিষয়। তবে একটা হচ্ছে বিষয়টা হলো যে এটা নারী নারীকে দেখবে, নারী নারীকে দেখবে। তো সে সাইনের মধ্যে প্রথমত পেশেন্টটাকে চোখ দ্বারা দেখবে। কি দেখবে? তার চোখ দ্বারা, ডাক্তারের চোখ দ্বারা দেখবে। কি কি দেখবে? কিছু তার গর্ভধারণের আলামত আছে কিনা, বিশেষ করে তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে কিনা। যদিও প্রথম 3 মাসে পেটের ডিস্টেনশন খুবই কম হয়, যেটা ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সাধারণ মানুষ বুঝতেও পারবে না সে প্রেগনেন্ট কিনা। তাহলে তার আই দ্বারা ইন্সপেকশন করবে। কি করবে? ইন্সপেকশন। করে না, ইন্সপেক্টর আসছে দেখতে, ইন্সপেক্টর মানে যিনি ইন্সপেকশন করে, দেখে, তো ইন্সপেকশন করবে। তারপর হচ্ছে সে পালপেশন করবে, হাত দ্বারা ধরে চেপে এটা বুঝার চেষ্টা করবে ইউটেরাস কি গ্র্যাভিড কিনা, ইউটেরাসটা কি গ্র্যাভিড কিনা। একটু আগে গ্র্যাভিড উচ্চারণ করছিলাম না, যে জরায়ুটা গ্র্যাভিড কিছু একটা ধারণ করে আছে, এটা সে পালপেট করে ট্রাই করবে বুঝার। তাহলে ইন্সপেকশন গেল, পালপেশন গেল। দ্বিতীয়ত পারকাশন করতে পারে সে, কোনো শব্দ
কোনো কিছুর ভিতরে যদি কিছু পূর্ণ থাকে, একটা ফাঁপা অংশের ভিতরে যদি কিছু দ্বারা ভর্তি থাকে, তাহলে এটার যে পারকাশন করে যে শব্দটা উৎপাদন হবে, আর এটা যদি ভর্তি থাকে তাহলে সেম শব্দ উৎপাদন হবে না, অর্থাৎ সাউন্ডে কিছুটা ব্যতিক্রম আসবে। তৃতীয়ত হচ্ছে যে সে অসকালটেট করবে, স্ট্যাথোস্কোপ দিয়ে সে বুঝার চেষ্টা করবে ফিটাল হার্ট রেট বা ফিটাল হার্ট সাউন্ড শোনা যাচ্ছে কিনা। স্ট্যাথোস্কোপ তো চিনি আমরা, স্ট্যাথোস্কোপ দিয়ে সে তার ওই যে ফিটাল হার্ট মোটামুটি যেখানে পাওয়া যেতে পারে সম্ভাব্য জায়গাগুলোতে অসকালটেট করে দেখবে। তাহলে তার চোখ দ্বারা দেখবে, হাত দ্বারা পালপেট করবে, হাত দ্বারা পারকাশন করে শব্দ তৈরি করে বোঝার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাথোস্কোপ দিয়ে অসকালটেট করবে, অসকালটেশন শব্দগুলো এক একটা করে আলাদা করে অনেক বিশ্লেষণের বিষয় আছে, এত বড় করে আলোচনা করার সুযোগ নাই, আর সবাই এইভাবে সম্ভাবনা করা সময় স্বল্পতার কারণে আমি অত কিছু বললাম না। তাহলে ইন্সপেকশন করবে, পালপেশন করবে, পারকাশন করবে এবং অসকালটেশন করবে। এই তিনটা করে সে প্রথমে আগে বোঝার চেষ্টা করবে সে প্রেগনেন্ট কিনা। যদি তার মোটামুটি প্রেগনেন্ট মনে হয় তাহলে ভালো, ওকে ফাইন। তাহলে প্রথম ইতিহাস রুগী যেটা দিল হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, এটার সাথে আমার পাওয়া মিলছে, ডাক্তারের পাওয়া মিলে গেছে। এবার দ্বিতীয় কাজ সে করবে, যেহেতু বমি হয়, বমি হলে সব থেকে বড় ঝুঁকি কি হওয়ার চান্স থাকে, কমপ্লিকেশনস। ভমিটিং এবং ডায়রিয়ার বড় একটা জটিলতা কি, কমপ্লিকেশনস কি, যারা ডিএমএস করছে তারা তো জানার কথা। ভেরি গুড, পানি শূন্যতা। হ্যাঁ, পানি শূন্যতা হবে। এখন প্রচুর পরিমাণ বমি এবং ডায়রিয়ার জন্য বা বমির জন্য শুধু কেউ মারা যায় না, মারা যায় কিসের জন্য, পানি শূন্যতা বা পানি স্বল্পতা, ডিহাইড্রেশনের কারণে কিডনি শাটডাউন করে ফেলে, কিডনি ফেল করে, তারপরে রোগীটা কি হয়, মারা যায়। আগের যুগে যে কলেরা হয়তো গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত, পুরা মানুষ মরে যেত, এটা কি কলেরার জন্য, কলেরার জীবাণুর জন্য না? কলেরার যে জীবাণু এটা সামান্য জীবাণু, এটার দ্বারা এটার ক্ষমতা নাই, আল্লাহ পাক যদি একে তৌফিক না দেয় মানুষকে মারার। তবে এইটার দ্বারা আরেকটা জটিলতা তৈরি হয়, সেটা হচ্ছে পানি শূন্যতা, পানি শূন্য হয়ে সেই রোগীটা মারা যায়। তো এখন এই গর্ভাবস্থায় যদি ধরেন গত 8 ঘন্টা 10 ঘন্টা ধরে পারসিস্টেন্টলি নাউজিয়া হচ্ছে, ক্রমাগতভাবে সিভিয়ার ভমিটিং হচ্ছে, তাহলে তো সেই পেশেন্টটার পানি শূন্যতা খুব দেখাটাই স্বাভাবিক। এখন সাইন অফ ডিহাইড্রেশন দেখা, এটা আরেকটা বড় আলোচনা। আমরা পড়াইছি না ডায়রিয়াতে সাইন অফ ডিহাইড্রেশন কিভাবে দেখতে হয়। সাইন অফ ডিহাইড্রেশনের মধ্যে তার চোখ দেখতে হয়, চোখটা ড্রাই কিনা নাকি চোখ ভেজা ভেজা আছে। জিহবা দেখতে হয়, জিহবা কি ভেজা ভেজা নাকি জিহবা শুকনা হয়ে আছে। ঠোঁট দেখতে হয়, ঠোঁট কি শুকনা নাকি ঠোঁট ভিজা আছে। তারপর তার পিপাসার অবস্থা বুঝতে হয়, আপনি কি পিপাসিত নাকি আপনার পিপাসা ওরকম ভাবে লাগতেছে না। এরকম প্রিপারেশনের মানে তার যে থ্রাস্টি বা সেই তৃষ্ণার্ত কিনা, যদি বেশি তৃষ্ণার্ত হয় এটা একটা সাইন, যদি সে তৃষ্ণার্ত না হয় এটা আরেকটা সাইন, যদি সে এতটাই তৃষ্ণার্ত যে সে গিলতে পারতেছে না, মানুষ বেশি তৃষ্ণার্ত হলে সে গিলতে পারতেছে না, এটা আরেকটা সাইন। তৃতীয়ত হচ্ছে স্কিন পিঞ্চ করতে হবে তার ত্বক, যেমন ধরেন এখানকার ত্বকটা আমি যদি টান দিয়ে ছেড়ে দেই, স্কিন পিঞ্চ গোজ ব্যাক র্যাপিডলি, ছেড়ে দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, দ্রুত চলে গেল। আর যদি ডিহাইড্রেটেড হয় তাহলে এটা ছেড়ে দিলে আস্তে আস্তে যাবে, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি যাবে। যেমনটা আপনারা বৃদ্ধ মহিলাদের বা বৃদ্ধ আমাদের ইয়াদেরকে সিটিজেনদেরকে যদি আপনি দেখেন, তাদের চামড়া কিরকম, এরকম ছেড়ে দিলে আস্তে আস্তে নিচের দিকে নামে, এটা তাদের বার্ধক্যজনিত কারণ। কিন্তু একজন ইয়াং অ্যাডাল্টের এরকম হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। তাইলে এখানে যখন এই স্পেসের মধ্যে পানি কমে যাবে তখন এটা স্লোলি যাবে। তাহলে স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। আর ইউরিন আউটপুটের ইতিহাস নেবেন, যে আপনার প্রস্রাব সর্বশেষ কখন হয়েছে। সে বলতে পারবে ওই যে 6 ঘন্টা আগে হয়েছে, এখন আর প্রস্রাব হচ্ছে না, তার মানে তার প্রস্রাবে কি হয়েছে, প্রস্রাবটাই হলো গিয়ে আপনার বন্ধ হয়ে গেছে। পানি তো নাই, কিডনি কি কাকে ছাড়বে, কাকে ছাকবে, প্রস্রাব কিভাবে উৎপাদন হবে। তাহলে এই সাইনগুলো মোটামুটি পর্যালোচনা বিবেচনা করে, তাহলে এই সিমটমসের পাশাপাশি ডাক্তার গর্ভাবস্থা নিশ্চয়ন করবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, এবং বড় ঝুঁকি যেটা, সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন আছে কিনা সেটা সে চেক করবে। বুঝে আসছে কথা, বুঝছেন নি কথা? আচ্ছা, একই সাথে কিটো অ্যাসিডোসিস বলে একটা অবস্থা তৈরি হইতে পারে, এটা মেডিকেল টার্ম বোঝানো কঠিন হবে আপনাদের। তো কিটো অ্যাসিডোসিস এটা আরেকটা বড় অবস্থা। কিটো অ্যাসিডোসিস আরেকটা বড় অবস্থা বলতে আমাদের সেল কাকে কাজে লাগায় পুষ্টি পায়, সুগারকে নাকি ইনসুলিন আর গ্লুকোজ, এটা তো বুঝেন। তো আমরা এনার্জি পাই কোত্থেকে, গ্লুকোজ থেকে। এখন গ্লুকোজকে কাজে না লাগাইয়া শরীরের চর্বিকে কাজে লাগানো শুরু করছে, ফ্যাটকে বার্ন করা শুরু করছে। ফ্যাটকে বার্ন করার কারণে বা ফ্যাট থেকে সে এনার্জি নেওয়ার কারণে
রক্তের মধ্যে সুগারের আধিক্য বেড়ে গেছে, মানে হাইপারগ্লাইসেমিয়া হয়েছে, গ্লুকোজের আধিক্য বেড়ে গেছে। রক্তের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া মানে রক্তের মধ্যে কি হয়েছে, সুগার বেড়ে গেছে, গ্লুকোজ বেড়ে গেছে। অপরদিকে ওইদিকে শরীরের ফ্যাট ভেঙে যাচ্ছে। ফ্যাট ভাঙার কারণে রক্তের মধ্যে একটা কিটোন নামে একটা অ্যাসিড তৈরি হচ্ছে। কি হচ্ছে? কিটোন নামে একটা অ্যাসিড তৈরি হচ্ছে। এটা আবার প্রস্রাবের মাধ্যমেও যাবে। তখন এই অবস্থাটা তৈরি হতে পারে। এই কিটো অ্যাসিডোসিস যদি প্রিভেন্ট না করা যায়, একই এই অবস্থাটা, এই যে জটিলতাটা, এটা যেরকম হাইপারএমেসিস গ্র্যাভিডারামে দেখা যাবে, ঠিক একইভাবে আপনার ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস বলেও একটা অবস্থা আছে। এই ডায়াবেটিসও এই ঘটনাটা ঘটতে পারে, আবার এখানেও এই ঘটনাটা ঘটতে পারে। এই ঘটনাটা ঘটছে কিনা এটা দেখার জন্য তার কয়েকটা লক্ষণ প্রকাশিত, বিশেষ করে ঘন ঘন প্রস্রাব হওয়া। এখন পেশেন্টটা যদি ডিহাইড্রেটেড থাকলে ঘন ঘন ডিহাইড্রেটও আছে, আবার ঘন ঘন প্রস্রাব হইতেছে, এরকম হইতে পারে। আবার যদি ডিহাইড্রেটেড থাকে, তার প্রস্রাব হচ্ছে না, অপরদিকে কিটো অ্যাসিডোসিস হয়ে রক্তের মধ্যে অ্যাসিড বেড়ে গেছে, এটা গোপনে গোপনে হচ্ছে। আর এটা যদি দ্রুত ম্যানেজ না করা যায়, তাহলে যে কোনো মুহূর্তে সেই পেশেন্টের প্রাণহানি হইতে পারে। 4 থেকে 5% রোগী এই কিটো অ্যাসিডোসিসের কারণে মারা যায়। তাইলে এই যে সার্বিক অবস্থাটা, রোগীর লক্ষণ এবং ডাক্তারের পরীক্ষা করা সাইন, দুইটা মিলাইয়া এটার একটা ব্যবস্থাপনার প্রয়োজন আছে না নাই? যদি এটা ব্যবস্থাপনা না হয়, তাহলে কি হবে? রোগীটার কিডনি ফেল করতে পারে, কিটো অ্যাসিডোসিস হয়ে সেটার কারণে রোগীটা মারা যেতে পারে। আগে তো মাকে বাঁচাইতে হবে, পরে না বাচ্চা। এখন বাচ্চার কথাও তো বলতে পারি, বাচ্চারও তো অনেক সমস্যা হইতে পারে। এখন যদি মাই না বাঁচে, তাহলে বাচ্চা তো বাঁচার কোনো যুক্তিই নাই, ঠিক আছে না? তাহলে মায়ের আগে প্রাণ বাঁচাইতে হবে। এই সিচুয়েশনে সবার আগে কে প্রায়োরিটি পাবে? মা প্রায়োরিটি পাবে। তো এখন এই যে অবস্থাটা তৈরি হইলো হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, আমরা এ পর্যন্ত জানলাম হাইপারএমেসিস গ্র্যাভিডারাম কি এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার কি। এখন ব্যবস্থাপনা যাওয়ার আগে একটু কারণগুলো জানি, কেন এই ঘটনাটা ঘটে, জানার দরকার আছে না? হ্যাঁ, হাইপারএমেসিস কেন হয়? এই হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে, হলো যে কিছু জিনিস বেড়ে যায়, কিছু জিনিস কমে যায়, বুঝে আসছে? বা কোনো কিছুর ঘাটতি তৈরি হয় এই কারণে। অর্থাৎ গর্ভাবস্থায় কিছু হরমোন কি হয়, বেড়ে যায়, হরমোন বেড়ে যায়। কি নতুন করে হরমোন কোনটা আসে? ভেরি গুড, নতুন করে আসতেছে এইচসিজি। পুরাতন ভাবে অ্যাস্ট্রোজেন প্রোজেস্টেরনের পরিমাণ বেড়ে যাবে, তার মানে অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ বাড়তেছে। অপরদিকে কার পরিমাণ বাড়তেছে? এইচসিজির পরিমাণ উল্লেখযোগ্যভাবে প্রথম দিকে 3 মাস 4 মাসের মধ্যে খুব হাই হইতে থাকে, ডাবলিং হইতে থাকে, একবারে খুব দ্রুত বাড়তে থাকে। এই যে হঠাৎ করে তার এইচসিজি, যে জিনিসটা তার ছিল না, হঠাৎ করে এই হরমোনটা আসার কারণে, এই একটা কারণে এই হঠাৎ করে এই ঘটনাটা ঘটতে পারে হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। দ্বিতীয় কারণ হচ্ছে যে অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ, দুইটা কি মহিলার স্ত্রীর হরমোন, ফিমেল সেক্স হরমোনের নাম কি? অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ যদি মানে মাত্রাতিরিক্ত বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে? এই বমির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এগুলো হলো বেড়ে যায়। আর আরেকটা হরমোন আছে, গুরুত্বপূর্ণ হরমোন, থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোনের 19-20 এদিক সেদিক, কখনো বেড়ে যাওয়া বা কখনো কমে যাওয়া, অর্থাৎ ইমব্যালেন্স, হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের সাথে সম্পৃক্ত যে কোনো অবস্থার কারণেও হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হইতে পারে। তার মানে থাইরয়েড হরমোনের যে লেভেল, সেটা স্বাভাবিক না থেকে এটার মধ্যে যদি কোনো তারতম্য ঘটে, তাও কি হইতে পারে? হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হইতে পারে। এই 4টা হরমোনাল কারণ বললাম, এইচসিজি, অ্যাস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হচ্ছে যে থাইরয়েড, এই 4টা হরমোনাল কারণ। আর দ্বিতীয় কারণ কি? কিছু জিনিস কমে যাওয়ার কারণে এই কারণে ঘটতে পারে। প্রথমত জিআইটি মোটিলিটি কমে যায়। গর্ভাবস্থায় কি কমে যায়? মোটিলিটি। কি মোটিলিটি? তৈলাক্ততা, মানে গর্ভের পেটের ভিতরে যে তৈলাক্ততা আছে, আমরা খাবারটা খাই, মুখের ভিতরে তৈলাক্ততা কে তৈরি করে? লালা, স্যালাইভা। এখন এই স্যালাইভার মতো ইসোফ্যাগাসে এক ধরনের তৈলাক্ততা আছে, পাকস্থলীতে এক ধরনের তৈলাক্ততা আছে, ধারাবাহিকভাবে নিচে সকল পুরা এই 18-20 মিটার পুরা ইন্টেস্টাইনে কি আছে? মোটিলিটি আছে, তৈলাক্ততা আছে। এখন তৈলাক্ততা না থাকলে তো ওই জিনিসটা হাঁটতে পারতো না, খাবারের কন্টেন্টগুলো কি হইতে পারতো না? চলাচল করতে পারতো না, মুভমেন্ট হইতে পারতো না। পেরিস্টালসিসের মাধ্যমে এইগুলো ভাইব্রেট হয়। পেরিস্টালসিস নামে একটা জিনিস আছে, যার কারণে আমাদের এই ভিতরের স্ট্রাকচারগুলো কি হয়? তরঙ্গের মতো একটা ভাইব্রেশন তৈরি করে। এই ভাইব্রেশনের কারণে খাবার নিচের দিকে নামতে থাকে। এখন খাবার নিচের দিকে নামবে, যদি তরঙ্গ আছে, খাবারও আছে, কিন্তু মোটিলিটি নাই, তৈলাক্ততা নাই, তাহলে কি হবে? খাবার তো নিচে নামবে না, বরঞ্চ পেইন তৈরি হবে। শুকনা কিছুতে ঘষা দিলে কি হবে? ব্যথা তৈরি হবে। তো এইরকম বরঞ্চ পেইন তৈরি হবে, ডিলেড ডাইজেশন হবে, অনেক অসুবিধা তৈরি হতে পারে। তো গর্ভাবস্থায় অন্যান্য শারীরিক পরিবর্তনের মধ্যে একটা কমন শারীরিক পরিবর্তন হচ্ছে যে তার জিআইটির মোটিলিটি কমে যাওয়া।
ইসোফ্যাগাস, পাকস্থলী, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের কি হয়ে যাবে, তৈলাক্ততা কমে যাবে। তো এই তৈলাক্ততা কমে যাওয়া আরও একটা কারণ কি বমির। এখন যদি তৈলাক্ততা কমে যায়, খাবারটা যদি নিচের দিকে না নামতে পারে, এখানেই থাকে, তাহলে এটা বমি হবে না, উপরের দিকে উঠে আসতে চাইবে, স্বাভাবিকভাবে উঠে আসতে চাইবে। বডি মনে করবে এটা বাড়তি কিছু, হয়তো ফরেন কিছু, হয়তো এটা এখানে আটকে আছে, এটা বের করে দেয় বমি করে। বডির স্বাভাবিক প্রচেষ্টা, এই স্বাভাবিক প্রচেষ্টার মাধ্যমে বডি এটা বের করে দিতে চাইবে যদি মোটিলিটি কমে যায়। তাহলে এই মোটিলিটি কমে যাওয়ার কারণেও কি হতে পারে, হাইপারইমেসিস গ্রেভিডারাম তৈরি হতে পারে। আর কিছু ডেফিসিয়েন্সি আছে, ফুড এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ আমরা যে ক্যালোরি রিকোয়ারমেন্ট পড়ছিলাম আগের ক্লাসে, একজন মা যে পরিমাণ স্বাভাবিক খাবার দাবার গ্রহণ করা উচিত ছিল বা করার কথা, সেটা যদি না করে, ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেলসের পরিমাণ যে ঠিকঠাক মতো ইনটেক না করে, তাহলে কি হবে, তার একটা ডায়েট এবং নিউট্রিশনের ঘাটতি দেখা দিবে, ডেফিসিয়েন্সি দেখা দিবে। খাবার এবং পুষ্টির ঘাটতির কারণেও এই ঘটনাটা ঘটতে পারে। আর কি কারণে ঘটতে পারে, বিশেষ করে ভিটামিন B1 এবং B6 এর অভাবে এই ঘটনাটা ঘটতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে স্পেসিফিক্যালি B1 এবং B6 এর ঘাটতির কারণেও এই ঘটনাটা ঘটতে পারে। আর এছাড়া কোনো ধরনের সংক্রমণ যদি হয়, বিশেষ করে প্রেগনেন্সিতে মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি থাকে। তো এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি থাকে বা হইলে, যদি যে কোনো ধরনের ইনফেকশন হয়, আমরা মেডিসিনে পড়ছিলাম যে কোনো ধরনের ইনফেকশন, যেখানে ইনফেকশন সেখানে বডির ভমিটিং তৈরি হবে, নাউজিয়া তৈরি হবে, মনে আছে না? আমরা বলছিলাম যে যেখানে ইনফেকশন সেখানে বমি বমি ভাব, বমি হওয়া থাকতে পারে। কারণ যখন একটা সাইটোটক্সিক এজেন্ট আমার বডিতে ঢুকছে, সাইটোটক্সিক এজেন্ট মানে সাইটো মানে সেল, টক্সিক মানে বিষক্রিয়া ঘটায় যে, অর্থাৎ আমার বডির সেলের প্রতি বিষ, যেটা এখন যে জীবাণুটা ঢুকছে ইউটিআই করার জন্য, এটা কি বিষ নাকি ভালো? বিষ। তাহলে ওটা সাইটোটক্সিক এজেন্ট। এই জিনিসটা, সাইটোটক্সিক এজেন্টটা যখন বডি ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পর বডি এটাকে বাইর করে দিতে চাইবে। এখন সে তো আর জানে না এটা প্রস্রাবের রাস্তায়, সে তো আর জানে না ব্লাডের মধ্যে, সে তার যতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা আছে সবগুলো কাজে লাগে এটাকে বের করে দিতে চাইবে। প্রথমত রক্ত দিয়ে এটার এগেনস্টে ফাইট করে এটাকে মারতে চাইবে। দ্বিতীয়ত জ্বর বাড়াই দিবে, যখন তার মধ্যে অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবডি ওই জীবাণুটাকে ধরে যখন মারবে, মানে তাদের মধ্যে যখন ফাইটিং চলবে, তখন বডির তাপমাত্রা বাড়াই দিবে। তো তার মানে বডির তাপমাত্রা যখন বেড়ে গেল, আমরা একটু সচেতন হই যে সামথিং গোয়িং অন, আমার শরীরে কিছু হচ্ছে, তখন আমরা একটা পদক্ষেপ নেই, ডাক্তারের কাছে যাই। তার মানে বডির গরম হওয়া, বমি হওয়া, কাশি হওয়া, এটি সব হচ্ছে বডির প্রোটেক্টিভ মেকানিজম, প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আমি যদি কাশিটা জোর করে বন্ধ করে দেই, তাহলে কি ওই কাশি কেন হয়েছে, অন্য প্রসঙ্গে চলে আসছি, কারণ হচ্ছে যে এগুলা প্রাসঙ্গিকই খুব। তো যদি ফুসফুসের মধ্যে কোনো জীবাণু জমে থাকে বা কফ জমে থাকে, এখন কাশি তো হচ্ছে এটাকে বের করে দেওয়ার জন্য। এখন আপনি যদি একটা ডেক্সপোটেন সিরাপ খেয়ে, ডেক্সট্রোমেথরফেন বা কফ সাপ্রেসেন্ট ওষুধগুলো খেয়ে কাশিটা বন্ধ করে দেন, তাহলে এগুলো বের হবে কিভাবে? বের তো হওয়ার সুযোগ নেই। তবে বমির বিষয়টা ভিন্ন। বমির বিষয়টা কারণ হচ্ছে যে বমি তো খালি পেটের কারণে হচ্ছে না, ওইদিকে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে। ইনফেকশনটা কোথায় আছে? জীবাণুটা আছে ইউটিআইতে, ওইদিকে ব্লাড ফাইটিং করা শুরু করছে, আবার এদিকে বমি হওয়া শুরু করছে। দুইটা মিলে আপনার বমিটা বন্ধ করতে হবে। বডির প্রোটেক্টিভ মেকানিজম বলতেছে যে তোমার বডিতে, তোমার পেটের মধ্যে আছে, জীবাণু আছে, কিন্তু আসলে না, পেটের মধ্যে না, জীবাণু অন্য জায়গায়। তো এই জন্য সাইটোটক্সিক এজেন্টকে যখন বডি শনাক্ত করতে পারে, তখন বডি স্বাভাবিকভাবে বমি ঘটায়, বমি তৈরি করে। তো এরকম যদি প্রথম ট্রাইমেস্টার বা দ্বিতীয় ট্রাইমেস্টার গর্ভাবস্থায় যে কোনো সময় যদি ইউটিআই হয়, তা এটার কারণেও অতিরিক্ত বমি বেড়ে গিয়ে হাইপারইমেসিস গ্র্যাভিডারাম তৈরি হতে পারে। তাইলে এতগুলো কারণ যা ব্যাখ্যা করলাম, এগুলো সব হচ্ছে যে হাইপারইমেসিস গ্র্যাভিডারামের সম্ভাব্য কারণ। এছাড়া যদি পারিবারিক ইতিহাস থাকে যে তার মায়ের এরকম হয়েছিল, মা যখন প্রেগনেন্ট হয়েছিল এরকম মা হয়েছিল, বা তার যদি পূর্বের গর্ভাবস্থায় এরকম ইতিহাস থাইকা থাকে যে হ্যাঁ গত গর্ভাবস্থায় আমার এরকম হয়েছিল, তাহলে এই ইতিহাসের কারণে, এই একটা জেনেটিক বিষয়ের কারণে, এই একটা ফ্যামিলিয়াল হিস্ট্রির কারণে তারও এটা হতে পারে। এগুলো সবগুলো হলো কি কারণ। তাহলে আমরা হাইপারইমেসিস গ্র্যাভিডারাম কি জানলাম, এবং হাইপারইমেসিস গ্র্যাভিডারাম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি জানলাম, কেন হয় মোটামুটি জানলাম। এবার বাকি রইল কি চিকিৎসা, নাকি? হাইপারইমেসিস গ্র্যাভিডারাম হলে আমাদের করণীয় কি? করণীয়টা আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করব। হাইপারইমেসিস গ্র্যাভিডারামটা অবশ্যই একটা মেডিকেল কন্ডিশন, একটা ক্লিনিক্যাল কন্ডিশন, যেটা ফেলে রাখার মতো না, এটা চিকিৎসা করতে হবে, মূল্যায়ন করতে হবে। তো এই দুইটা ভাগ করব আমরা। প্রথমত জেনারেল ম্যানেজমেন্ট, আর একটা করব হচ্ছে যে মেডিকেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ
এই অবস্থাটা যেটা তৈরি হলো হাইপারএমেসিস গ্রেভিডারাম, এই দুইটা অবস্থা, দুইটা পর্যায়ে আমরা এটাকে ম্যানেজ করতে হবে। প্রথম অবস্থা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা আর কি, ব্যবস্থাপনা, রোগের ব্যবস্থাপনা, ব্যবসার ব্যবস্থাপনা, সবগুলো ম্যানেজমেন্টই, ঠিক আছে, ডিপার্টমেন্ট আলাদা আলাদা। তো এই ম্যানেজমেন্ট যেটা জেনারেল ম্যানেজমেন্ট, এই জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে তো আমি যদি সমস্যাটাই না বুঝি তাহলে সমাধানটা তো করতে পারবো না। এতক্ষণ থেকে আলোচনায় বুঝলাম যে সমস্যাটা বড় সড়ো একটা সমস্যা, তার মানে এই বড় সড়ো সমস্যার জন্য তাকে হসপিটালাইজেশন করতে হবে। এইটুকু যদি বুঝে আসে এটাই অনেক ব্যাপক। এই যদি আপনি এইটুকু সিদ্ধান্ত নিতে পারেন তাকে হসপিটাল ভর্তি করাইতে হবে, এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু, কারণ আপনি এটার ব্যাপকতা বুঝতে পারছেন, আপনি এটার কতটা ডেঞ্জারাস হইতে পারে এটা বুঝতে পারছেন দেখেই তাকে বলছেন হসপিটালে ভর্তি হইতে। তার মানে জেনারেল ব্যবস্থাপনার প্রথম কথা হলো যে তাকে হসপিটালে ভর্তি করাইতে হবে। আপনি যদি ফ্যামিলিয়াল ডক্টর হন, আপনার ওয়াইফের যদি এরকম হয় আপনার ওয়াইফকে ভর্তি করাবেন, আপনার রুগী যদি এরকম হয় আপনি তাকে ভর্তি হওয়ার উপদেশ দিবেন। এর আগে কিছু করণীয় আছে, করণীয়টা পরে বলবো। তো এটা হচ্ছে আপনার জেনারেল ম্যানেজমেন্টের প্রথম কথা, যে ভর্তি করাইতে হবে, একটা হসপিটালাইজেশন করতে হবে, যেহেতু হাইপারএমেসিস গ্রেভিডিয়ামের কারণে এটা একটা জটিলতা। কি আগের ক্লাসে না আমরা বলছিলাম গর্ভাবস্থার জটিলতা, এই গর্ভাবস্থার জটিলতা হলো কি একটা হাইপারএমেসিস গ্রেভিডিয়াম একটা গর্ভাবস্থার জটিলতা। এই জটিলতার উপর দিয়ে আরো জটিলতা তৈরি হইতে পারে, যেগুলো বলছে কিডনি ফেল করা, কিটোঅ্যাসিডোসিস হওয়া, রোগীটা মরে যাওয়া, ফিটাল ডেথ হওয়া, মানে একটা গর্ভাবস্থার উপর দিয়ে একটা জটিলতা দেখা দিছে, এই জটিলতার আরো জটিলতা হয়ে রোগীটা মারাই যেতে পারে। এই গভীর সমস্যার কারণে তাকে হসপিটালাইজেশন করতে হবে। আর দ্বিতীয়ত কি করতে হবে, যেহেতু বমি হচ্ছে তাকে অ্যাবডোমেনটাকে রেস্ট দিতে হবে। অ্যাবডোমেনকে কি করতে হবে, রেস্ট দিতে হবে, অর্থাৎ পেটকে রেস্টে পাঠিয়ে দিতে হবে। নাথিং পার ওরাল, মুখে কিচ্ছু দিবে না, মুখে কিচ্ছু দিবে না। এক নাম্বার কাজ ছিল কি হসপিটালাইজেশন। দুই নাম্বার কাজ হচ্ছে এনপিও। কোনো প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে না এনপিও, এর মানে কি নাথিং পার ওরাল। নাথিং মানে কোনো কিছু না, পার ওরাল মানে মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে সে কিচ্ছু খাবে না, পানিও না। কমপক্ষে 24 ঘন্টা অ্যাবডোমেনকে একটা রেস্ট দিতে হবে। কমপক্ষে কয় ঘন্টা, 24 ঘন্টা অ্যাবডোমেনকে একটা রেস্ট দিতে হবে। দুই নাম্বার কাজ এটা করার পরে তিন নাম্বার কাজ হচ্ছে যে আচ্ছা যদি মুখে খাবার বন্ধ হয়ে যায়, ওইদিকে আবার আমরা বলছি পানি শূন্যতা হয়ে আছে রুগীটার, তাহলে আচ্ছা কোন তো রুগীটার পানির ঘাটতি কিভাবে পূরণ করব, শিরাপথে ইন্ট্রাভেনাস ইনফিউশন দিব। তো শিরাপথে ইন্ট্রাভেনাস স্যালাইন না, এটা ইনফিউশন বলবেন। স্যালাইন তো খাবার স্যালাইন হতে পারে, ওআরএস হইতে পারে, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। তো স্যালাইন বলা যায়, কিন্তু কথা হলো যে আমরা ইনফিউশন, মেডিকেল পার্সন হিসেবে আমরা শব্দটা কি বলবো, আইভি ইনফিউশন। ইনফিউশন, আইভি ইনফিউশন করতে হবে, ইনফিউজ করতে হবে পেশেন্টকে। শিরাপথে পানি দিতে হবে। কি কি পানি দেওয়া যেতে পারে, ইলেকট্রোলাইট কন্টেইনিং যতগুলো আছে, যেমন ধরেন কলেরা স্যালাইন, স্যালাইন, হার্টসল, হার্টম্যান স্যালাইন, ডিএনএস, এনএস, এরকম আর কি। হ্যাঁ, তো যেহেতু এনপিও থাকবে, ওগুলো সবগুলোর পাশাপাশি আমরা একটা মিনিমাম ডেক্সট্রোজ রাখার চেষ্টা করব, অর্থাৎ গ্লুকোজ রাখার চেষ্টা করব, কারণ রোগীটা তো এনার্জি, পানির ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি তার এনার্জি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে না, তখন কিন্তু তাকে ডিএনএসও দিতে হবে, ডেক্সট্রোজও দিতে হবে। ডেক্সট্রোজ মানে কাইন্ড অফ গ্লুকোজ, ঠিক আছে, কাইন্ড অফ গ্লুকোজ। তাহলে মুখে না খাবার খাক, হয়তো পেশেন্টটা তৃষ্ণায় থাকবে, পেটের খাবারের একটু ক্ষুধার্ত থাকবে, কিন্তু তার আভ্যন্তরীণ বডির কাজকর্মগুলো কমপ্লিট করার জন্য আমরা তো শিরাপথে যা দরকার তা দিচ্ছি। তার মানে পেশেন্টটা যদি আমাদের বলে পিপাসা লাগছে খুব, খিদে লাগছে খুব, কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ তার শিরাপথে যা যাওয়ার সব যাচ্ছে, কিন্তু তার একটু কষ্ট হবে, মুখে পিপাসা লাগবে, ক্ষুধার্ত থাকবে। তাহলে এই এনপিও করলাম, হসপিটালাইজেশন করলাম, আর হচ্ছে যে আপনার আইবি ইনফিউজ করলাম। তৃতীয়ত কি করব, যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে, মানে 8-10 ঘন্টা ধরে প্রস্রাব বন্ধ হয়ে আছে, এখন তাকে হসপিটালে যে ভর্তি করানোর পরে নার্সে তাকে ক্যাথেটারাইজেশন করবে। ক্যাথেটারাইজেশন মানে কি, কি মূত্রনলীতে, আচ্ছা ক্যাথেটার মূত্রনালীতে কি এটা বলতে পারেন না, ক্যাথেটার খুলছনি কখনো, তো এটা তো ঠিকই করছো, লাগাইছনি কখনো, দেখছেন লাগাইছে এবং খুলছে, কিন্তু ক্যাথেটার কি এটা বলতে পারতেছে না। তাইলে হোয়াই নট, একজন গ্র্যাজুয়েট চিকিৎসক কেন কেন আমাদেরকে ঘৃণা করবে না। আচ্ছা, ইউরিন আউটপুট পর্যবেক্ষণ এটা পরে আসবে, ক্যাথেটার কি এটা আমরা আগে জানতে চাইছি। ক্যাথেটারাইজেশন হচ্ছে মূত্রনালীর
সাথে মানে ইউরিনারি ব্লাডার যেখানে মূত্র জমা হয় সেই মূত্র থলি থেকে বাহিরের একটা সরাসরি ক্যানেল তৈরি করা, একটা রাস্তা তৈরি করা, মানে একটা আলাদা নল তৈরি করা, একটা নালী তৈরি করা। এখন ইউরেথ্রার মধ্যে তো কি আছে, বাল্ব আছে। আপনার চাইলেই হচ্ছে যে সে রুগী না চাইলে প্রস্রাব করতে পারবেন, এটা আটকে রাখার সুযোগ আছে। কিন্তু এই ক্যাথেটারটা করলে কি হবে, অটো হয়ে যাবে। যা জমা হচ্ছে সেটা ওই ইউরিনারি ব্লাডারে জমা না হয়ে শরীরের থলিতে জমা না হয়ে বাহিরের থলিতে জমা হচ্ছে, ওই স্যালাইনের ব্যাগের মধ্যে জমা হচ্ছে। এখন জমা হইলে আমরা বুঝতে পারবো যে তার কি পরিমাণ ভিতরে আমি দিতেছি, ইনফিউজ করতেছি, আর কি পরিমাণ বাইর হইতেছে। তাহলে ইনপুট আউটপুট কতটুকু ঢুকতেছে, আউটপুট বেরোচ্ছে কতটুকু, এটার একটা চার্ট মেনটেন করে খুব সহজে বোঝা যাবে এই ডিহাইড্রেশনের কারণে তার যে প্রস্রাব বন্ধ হয়েছিল তার কিডনিতে বড় ধরনের প্রভাব পড়ছে কিনা, কিডনি শাটডাউন হয়ে গেছে কিনা, কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। এইটার ব্যবস্থাপনা করার জন্য ক্যাথেটারাইজেশন করতে হবে। যখন ক্যাথেটারাইজেশন শব্দটা আসবে তখন বুঝতে হবে যে ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালী নাকি মাসিকের নালী, মূত্রনালীর মধ্য দিয়ে কি ঢুকাইতে হবে, আলাদা একটা নল প্রবেশ করাইতে হবে, যার মধ্য দিয়ে ইউরিনের যে কিডনি থেকে যে ইউরিনটা বের করতেছে সেটার পর্যবেক্ষণ করা যাবে কি পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। এই জেনারেল ম্যানেজমেন্টগুলো করার পরে মেডিকেশনাল ম্যানেজমেন্টে যাইতে হবে। মেডিকেশনাল ম্যানেজমেন্টে হসপিটালে ভর্তি রেখে ডেফিনেটলি যেহেতু বমি হচ্ছে শিরাপথে কি দিবে, অনডানসেট্রন দিবে। এটা কি কিসের ওষুধ, কি ওষুধ বলেন, অ্যান্টিইমেটিক না অ্যান্টিইমেটিক? আচ্ছা, অ্যান্টিইমেটিক ড্রাগ দিবে। খালি অনডানসেট্রন না বললে অ্যান্টিইমেটিক ড্রাগ দিবে। এখানে অনডানসেট্রন দেওয়ার পরিবর্তে প্যালোনিসেট্রন দেওয়া যাচ্ছে না? আচ্ছা, তাহলে অ্যান্টিইমেটিক ড্রাগের অন্তর্ভুক্ত যতগুলো ড্রাগ ততগুলো ড্রাগ আমরা ব্যবহার করতে পারবো। উদাহরণস্বরূপ শুধু অনডানসেট্রন আমরা বলেছি। অনডানসেট্রন কি করতে হবে, শিরাপথে দিবে টোয়াইস ডেইলি, সকালে একটা রাতে একটা, সকালে 1 অ্যাম্পল রাতে 1 অ্যাম্পল শিরাপথে দিবে। ওইদিকে কি থাকবে, স্যালাইন চলতে থাকবে। তাহলে বমি বন্ধ করার ওষুধ আবার স্যালাইন, এই দুইটা চলতে থাকবে। আর দ্বিতীয় ম্যানেজমেন্ট হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিতে হবে। লেকচার শিটে লেখা আছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিতে হবে। নিউট্রিশনাল সাপ্লিমেন্টের মধ্যে আমরা যে এই বমির কারণ দেখছি, এই বমির কারণের মধ্যে একটা কারণ ছিল কি, খাদ্য এবং পুষ্টির ঘাটতি, এবং বিশেষ করে B1 B6 এর ঘাটতি। এখন এগুলো ঘাটতি আছে কিনা, এগুলো তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একেবারে ক্যালকুলেশন করা ছাড়া বোঝা যাচ্ছে না। পরীক্ষা না করা পর্যন্ত একবারে সঠিক তথ্য উপাত্ত পাচ্ছি না আমরা যে আসলে কি ডেফিসিয়েন্সি আছে কিনা, কতটুকু ডেফিসিয়েন্সি আছে। তো এটা প্রকাশ পাবে কি, প্রকাশ পাবে হচ্ছে লক্ষণ প্রকাশ পাবে। যেমন ভিটামিন বি ডেফিসিয়েন্সি থাকলে তার অ্যাঙ্গুলার স্টোমেটাইটিস থাকবে। অ্যাঙ্গুলার স্টোমেটাইটিস মানে কি, এখানে ঘা থাকবে, অ্যাঙ্গেলে, ঠোঁটের অ্যাঙ্গেলে কি থাকবে, ঘা থাকবে, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার স্টোমেটাইটিস। ওরাল থ্রাশ থাকতে পারে, ওরাল ক্যান্ডিডিয়াসিস থাকতে পারে, মুখের ভিতরের অবস্থা খারাপ থাকতে পারবে, ঠোঁট এবং মুখের ভিতরের যে কোনো একটা ডিফর্মিটি দেখা দিবে, অ্যানিমিয়া থাকবে। এগুলো থাকলে বুঝে নিতে হবে তার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আছে। তো যেহেতু ভিটামিন বি কমপ্লেক্স এটা একটা ওয়াটার সলিউবল ভিটামিন, এটা হচ্ছে যে তেমন কোনো হাইপার ভিটামিনোসিস নাই, মানে এটার প্রভাবে কোনো ক্ষতি হবে না। তো এটা আমরা নিউট্রিশনাল সাপ্লিমেন্টের অন্তর্ভুক্ত হিসেবে স্যালাইনও চলবে, ইনজেকশন অ্যান্টিমেটিক ইনজেকশনও চলবে, পাশাপাশি একটা বি কমপ্লেক্স দিতে পারি, অথবা B1 to 6, ভিটামিন B1 B12 এবং B6, পপুলার প্রমোটেড। আচ্ছা আচ্ছা, B1 to 6 ভিটামিন B1 B12 B6। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। তাইলে আপনাদের এই B1 to 6 বা ভিটামিন B1 B12 B6 অথবা বি কমপ্লেক্স অথবা সাথে ভিটামিন সি, এই নিউট্রিশন বা এই ভিটামিনগুলো আমরা তাকে দিতে পারি। ঠিক আছে, বা দিব। তো এই ওষুধের চিকিৎসা এই দুইটাই, ওষুধের চিকিৎসা কি এই দুইটা। বাকি হসপিটালে ভর্তি রেখে আরও পরীক্ষা নিরীক্ষা করে ইউরিন রুটিন এক্সামিনেশন করে দেখতে হবে যার কিটোন আসছে কিনা, ইউরিনের মাধ্যমে কিটোন যাচ্ছে কিনা, অর্থাৎ রক্তের মধ্যে কিটো অ্যাসিডোসিস তৈরি হয়ে আছে কিনা, হাইপারগ্লাইসেমিয়া আছে কিনা, অর্থাৎ অন্য কোনো অসুবিধা আছে কিনা, আলট্রাসাউন্ড করে দেখবে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, কোনো অ্যাক্টোপিক প্রেগনেন্সি কিনা, ওই যে জটিলতাগুলো আমরা আগের ক্লাসে পড়াইছিলাম, অ্যাক্টোপিক প্রেগনেন্সি, প্রি অ্যাক্লামসি, এগুলো কিছু আছে কিনা। এগুলো যদি না থাকে তো ভালো, মোটামুটি 24 ঘন্টা পরে পেশেন্টের স্বাভাবিক হয়ে যাবে। আর যদি সমস্যা থাকে, মানে এই হাইপারইমেসিস গ্র্যাভিডামের আন্ডারলাইন আরও কোনো কারণ থাকে, সেই কারণে সুনির্দিষ্ট চিকিৎসা করার মধ্য দিয়ে এই হাইপারইমেসিস গ্র্যাভিডাম থেকে রোগীটা বের হয়ে আসতে পারবে। এখন কথা হলো সামগ্রিকভাবে আপনাদের করণীয় কি, এই পেশেন্ট যদি পান আপনাদের করণীয় কি। প্রথমত আমরা তো বুঝেই যাব হাইপারইমেসিস গ্র্যাভিডাম, এটা তো আর টানতে হবে না। বুঝে যখন গেলাম যে এটা হাইপারইমেসিস গ্র্যাভিডাম, তখন আপনাদের করণীয় প্রথম কথা যে আমি কিছু করে দিতেছি, তবে আপনাকে হসপিটাল ভর্তি হতে হবে। কি করে দিবেন, প্রথমত আইবি একটা কি করতে হবে, ক্যানুলা করতে হবে, আইবি চ্যানেল ওপেন করতে হবে। এটার নাম কি, আইবি চ্যানেল।
ব্রড আইবি চ্যানেল ওপেন করতে হবে। তো আইবি চ্যানেল ওপেন করলেন, ওপেন করে তার একটা হার্টসল অথবা হচ্ছে যে কলেরা স্যালাইন অথবা একটা ডিএনএস দিতে পারেন। প্রথম দিকে হার্টসল এবং কলেরা স্যালাইনই প্রেফারেবল, পরে যখন এনপিও করে দিবে, নাথিং বার ওরাল করে দিবে, তখন হচ্ছে যে ডিএনএস প্রেফারেবল। তো প্রথমে আপনি একটা হার্টসল দিলেন, ঠিক আছে। হার্টসল দেওয়ার রানিং করে একটা অ্যান্টি ইমেটিক মানে অনডানসেট্রন, একটা অ্যান্টি ইমেটিক ওই শিরাপথে পুশ করলেন, একটা ভিটামিন বি কমপ্লেক্স দিলেন, একটা ভিটামিন সি দিলেন, কার সাথে? ইনফিউশনের সাথে অ্যাড করে দিলেন, মিক্স করে দিলেন, ঠিক আছে। তাহলে এই কাজটা করে আপনি তাকে কি বলবেন? বাসায় শুয়ে থাকেন, রেফার টু হাসপাতাল, যদি প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, যদি যে কোনোভাবে যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, শ্বাসকষ্ট থাকে, যে কোনোভাবে সম্ভব নিকটস্থ হাসপাতালে ভর্তি রেখে তাকে অবজারভেশন করতে হবে, মনিটর করতে হবে, তার কেন হইলো, আর কি কি অসুবিধা আছে, সেই অনুযায়ী তাকে মনিটর করে ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। তাহলে এই হাইপারইমেসিস গ্র্যাভিডারাম সম্পর্কে কি আমরা বুঝতে পারছি? একটা হলো একাডেমিক পড়াশোনা, কি, কেন, ক্লিনিক্যাল ফিচার, একাডেমিক ম্যানেজমেন্ট। আরেকটা হলো আপনাদের করণীয়, অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনাদের কি করণীয়, বুঝে গেছে? কোনো প্রশ্ন আসেনি? ঠিক আছে, তাহলে হাইপারইমেসিস গ্র্যাভিডারাম সম্পর্কে। আচ্ছা, যদি এই রোগী আসে, আপনাদের তো টুকিটাকি প্যাড আছে সবারই, তাই না? তো প্যাডের মধ্যে কি লিখে দিবেন? তাকে এগুলো দিছেন, কত টাইমে দিছেন, কোন টাইমে দিছেন? প্রথমত ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখে দিতে হবে হাইপারইমেসিস গ্র্যাভিডারাম। কি দিতে হবে? ত্রিভুজ চিহ্ন দিয়ে বোঝায় কি? ডায়াগনোসড, মানে এটা ডায়াগনোসড হয়েছে, ডায়াগনোসড হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম, এটা লিখলেন। লিখে যদি আপনি সুনিশ্চিত হন তাহলে ওকে কোশ্চেন মার্ক দেওয়ার দরকার নেই, যদি আপনি কনফিউজড হন কোশ্চেন মার্ক দিবেন। ডায়াগনোসিস যদি কনফিউশন হয়, আমরা তো বুঝি যে রুগী আসছে কটা ওষুধ দিয়ে দিছে, না, রুগী আসার পরে তার রোগ নির্ণয় করতে হবে, কি করতে হবে? ডায়াগনোস করতে হবে। এই হয় ডায়াগনোস করতে হবে নির্দিষ্টভাবে একটা পয়েন্টে আসতে হবে, আর নাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে সম্ভাব্য কি কি কারণে। যে আমার ওর যে জ্বর উঠছে, আপনি যদি সুনিশ্চিত হন ডেঙ্গু পরীক্ষা করে যে তার ডেঙ্গু জ্বর, তো ডেঙ্গু স্পেসিফিক্যালি কি ডেঙ্গু ফিভার, তখন আর কোশ্চেন মার্ক দরকার নাই, ত্রিভুজ দিয়ে ডেঙ্গু ফিভার লিখলেন। কিন্তু জ্বরের কারণ আপনি জানেন না, আপনি তখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে, কিসের সিজন চলতেছে, জ্বরের প্যাটার্ন কেমন, জ্বরের সাথে আর কি আছে, সব কিছু মিলে আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। কি ডেঙ্গু ফিভার অথবা টাইফয়েড, এভাবে অবলিক দিয়ে আপনাকে কোশ্চেন মার্ক করতে হবে। মানে আপনাকে হয় করতে হবে কি নির্দিষ্ট করে ডায়াগনোসিস, অথবা করতে হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। বলেন না, এটা তো গুরুত্বপূর্ণ। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে থাকবে না কথাটা? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অথবা ডায়াগনোসিস করে এরপর আপনাকে যাইতে হবে। এখন আপনারা ডায়াগনোসিস যদি কনফার্ম হন হাইপারইমেসিস গ্র্যাভিডারাম, যেহেতু আপনার প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার নিজে নিজে সকল সিদ্ধান্ত নিতে পারবেন না, একটা কোশ্চেন মার্ক দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পরে তারা কি করবেন, যা কিছু দিছেন এগুলো সুন্দর করে লিখে দিবেন, টাইম লিখে দিবেন, যেমন ইনজেকশন, ইনফিউশন, এগুলো যা যা যেভাবে দেওয়া হয়েছে, দিয়ে কয়টাতে কত তারিখে, তারিখ তো থাকবেই, কয়টাতে দেওয়া হলো সেটা দিয়ে লিখে দিবেন কি রেফার টু হসপিটালাইজেশন। না, এই যে দেখেন আপনাদের কত, আমাদের বেসিক ইংলিশটাও মজবুত করতে হবে ডাক্তারি করতে গেলে। রেফার টু হসপিটালাইজেশন, এটা কোনো কথা হইলো? রেফার টু হসপিটাল বা হসপিটালাইজেশন, হসপিটালাইজেশন মানে হচ্ছে হসপিটালে ভর্তি হওয়ার নির্দেশনা বা অলরেডি দিয়ে দিছেন, ভর্তি করা। আর রেফার টু হসপিটালাইজেশন মানে কি হইলো? হসপিটালাইজেশন তো একটা ভার্ব, আবার রেফারও একটা ভার্ব, তাহলে তো আপনার সেন্টেন্সটাই গঠন হইলো না। রেফার টু হসপিটাল অথবা হসপিটালাইজেশন, এটা বলতে হবে, ঠিক আছে। এইগুলোর কারণে আমরা অবমূল্যায়িত হই। সাধারণ ইংলিশটা, এই বেসিকটা আমাদের স্ট্রং করতে হবে, ঠিক আছে। এই কাজটা করে আপনি তাহলে কি করবেন, রেফার টু হসপিটাল। তাহলে এই প্রেসক্রিপশনটা দেখে ওই যিনি যার কাছে যাবে এটা দেখাবে, সে খুশি হবে না বেজার হবে? খুশি হবে, ঠিক আছে। এইভাবে ইথিক্যাল প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় টপিকটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন, ঠিক আছে। জেস্টেশনাল হাইপারটেনশন, কত মিনিট সময় আছে আর? কয়টা বাজে এখন? 20 মিনিট সময় নিলে সমস্যা নাই তো নাকি? 20 থেকে 25 মিনিট, ঠিক আছে। জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশন মানে কি? গর্ভকালীন যে পিরিয়ডটা, গর্ভের যে স্থিতিকালটা মনে আছে? 40 উইকস প্লাস মাইনাস 14 ডেজ, 40 সপ্তাহ প্লাস মাইনাস 14 দিন। এই যে মাঝখানের ডিউরেশনটা,
এই ডিউরেশনটার নাম হচ্ছে জেস্টেশনাল পিরিয়ড। জেস্টেশনাল পিরিয়ড, জেস্টেশনাল পিরিয়ড। আচ্ছা, এবার প্রজননকালীন সময়টার নাম কি? কে বলছে? বলেন বলেন কি? পিরিয়ড। তাইলে আর যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলবে তখন সেটার নাম হবে মেনস্ট্রুয়াল পিরিয়ড। আর বিশেষ করে মেনস্ট্রুয়াল পিরিয়ড বললে শুধু যখন ব্লিডিং হচ্ছে তখনকার সিচুয়েশন। পিরিয়ড তাহলে বুঝলাম আমরা যে একটা সময়কাল, পিরিয়ড দিয়ে কি বোঝায়? একটা সময়কাল। তো জেস্টেশনাল পিরিয়ড, রিপ্রোডাক্টিভ পিরিয়ড এদি দ্বারা একটা সময়কাল বোঝায়। জেস্টেশনাল পিরিয়ড দিয়ে গর্ভধারণের পর থেকে কতদিন পর্যন্ত গর্ভের মধ্যে ভ্রূণটা আসে সেই সময়কালটাকে বোঝায়। আর রিপ্রোডাক্টিভ পিরিয়ড বলতে মাসিক শুরু হইলো যেদিন, মেনার্কি শুরু হইলো যেদিন থেকে এবং যেদিন মেনোপজ হইলো, এই মাঝখানের মধ্যবর্তী সময়টা, যে সময়ের মধ্যে সে গর্ভ ধারণ করতে সক্ষম, সেই সময়টার নাম কি? রিপ্রোডাক্টিভ পিরিয়ড। তো জেস্টেশনাল পিরিয়ড মানে গর্ভাবস্থা বা গর্ভাবস্থায়। তো গর্ভাবস্থায় কি হবে? হাইপার টেনশন, মানে প্রেশারের রেজ লেভেল অফ প্রেশার কি হবে? প্রেশার বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। কি বাড়বে? ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কত বাড়বে? আচ্ছা এখন বলেন তো, এটা 90/140 না 140/90? দেখেন এই আমাদের, আমরা জানি, আমি খুব প্রতিষ্ঠিত বিজরা বাজারের ডাক্তার কথাবার্তা বলার সুযোগ হয়েছে, তারাও কি বলে 90/140। তাহলে বোঝা যাচ্ছে সে মানে বিসমিল্লাহি গলদ, গণ্ডমূর্খ। তার দ্বারা রোগীর উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। তো এই সমস্ত গণ্ডমূর্খরে আপনারা প্রতিহত করতে পারবেন যদি আপনারা সুশিক্ষিত হন। তাইলে হচ্ছে যে আপনার পাশে থাকা আরেকজন যে গণ্ডমূর্খ আছে তার দ্বারা রোগীর ক্ষতি হবে না, এটা আপনার ইথিক্যাল প্র্যাকটিস দেখে সে সচেতন হয়ে যাবে। এই আমার তো সাবধান হইতে হবে, আমার সমান আরেকজন হয়তো ভালো কিছু করতেছে, ভালো কথা বলতেছে, ভালো লিখতেছে, তাইলে হচ্ছে যে এটা চেঞ্জ করা সম্ভব। আর নাহলে একটা বড় জনগোষ্ঠী আপনার এই অবস্থায় থেকে যাবে। আর আমরা একজনের কারণে সবাই, আপনারা যারা কষ্ট করে পড়াশোনা করে এখন ডাক্তারি করবেন বা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিবেন, তাদের যেই মান, ওই ফার্মেসি মানে আন্ডার ম্যাট্রিক, এখনো এসএসসি একটা ইংলিশ শব্দ পড়তে দিলে পড়তে পারবে না, এরকম সেও ডাক্তার আবার আপনিও ডাক্তার, মানে মানুষের মুখের ভাষায় আর কি। কিন্তু আপনি কষ্ট করে পড়াশোনা করে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হইলেন, আপনার মূল্যটা তার মূল্যটা একই হয়ে গেল। বুঝলেন না কথাটা? এটা কিন্তু খুব খারাপ জিনিস। তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সঠিকটা বলতে হবে, সঠিকটা লিখতে হবে, সঠিকটা করতে হবে। 140/90, 140/90। এখন খালি 140/90 লিখে দিলে কি বুঝলেন আপনি? 140 আর 90 টাকার হিসাব নাকি? নাকি অঙ্ক ভাগ চিহ্ন 140-90 দিয়ে ভাগ দিবে? তাহলে তো লিখতে হবে 140/mmHg, 140/90 mmHg, মিলিমিটার অফ মার্কারি। ব্লাড প্রেশারের একক আমি জিজ্ঞেস করলে অনেক ডাক্তারে বলতে পারবে না। মিলিমিটার অফ মার্কারি যে লিখতে হয় এটাই জানে না। তাহলে এই মিলিমিটার অফ মার্কারিকে সংক্ষেপে লিখতে হবে mmHg। এখন মার্কারির সংক্ষেপ কি? মার্কারি কি? মার্কারি কি? এই যে এটাই তো অনেকে জানে না। বলেন, আমার তো আগে এই এবিসিডি নলেজগুলো জানার পরে না আপনি প্যারামেডিক্যালের ডাক্তার হবেন। এই এবিসিডিগুলো নলেজ না জানে আপনি যান বিশেষজ্ঞ ডাক্তার, ওই 3টা কিটোরোলাকে ইট্রাকোনাজল এগুলো একসাথে দিছে 3টা, ওইটা ফলো করে ওইটা দিতে যান আপনি অথচ বেসিকই জানেন না। তাহলে এগুলো হচ্ছে যে খুব খারাপ বিষয়, এগুলো খুব খারাপ বিষয়। 140/90 মিলিমিটার অফ মার্কারি এর বেশি যদি পাওয়া যায় গর্ভাবস্থায়, জেস্টেশনাল পিরিয়ডে, তখন এই অবস্থাটার নাম হবে জেস্টেশনাল হাইপার টেনশন। তাহলে জেস্টেশনাল হাইপার টেনশনের কি বা কাকে বলে বুঝতে পারলাম তো আমরা। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নির্দিষ্ট করে বলতে গেলে 140/90 এর উপরে পাওয়া গেলে। এখন বলেন তো 140 কি প্রেশার আর 90 কি প্রেশার? হ্যাঁ কি? ডায়াস্টোলিক। আচ্ছা, তাহলে এটা সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে ডায়াস্টোলিক এভাবে লেখা, আলাদা আলাদা করে সিস্টোল 140 mmHg আর ডায়াস্টোল 190 mm। এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এটা আমরা সংক্ষেপ করতে করতে লিখে ফেলি আর কি 140/90 এভাবে লিখে ফেলি আর কি। ঠিক আছে? তো এটা লিখতে গেলেও যেহেতু বানানো বা প্রচলিত হয়ে গেছে,
এটা আগে কিন্তু 90 লেখা যাবে না, লিখতে হবে আগে সিস্টোলিক তারপরে ডায়াস্টোলিক। তাহলে 140/90 এর বেশি যদি ব্লাড প্রেশার পাওয়া যায় গর্ভাবস্থায় তাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলা হবে। আর উচ্চ রক্তচাপের এমনি মেডিকেল টার্ম কি? হাইপার টেনশন। উচ্চ রক্তচাপের মেডিকেল টার্ম হাইপার টেনশন। হাইপার মানে বেশি, কোনো শব্দের আগে যদি হাইপার শব্দ থাকে তাহলে বুঝতে হবে বেশি। আর এখন তো হাইপার মানুষের মুখে মুখেই, কথায় কথায় বলে তুই হাইপার হয়ে যাচ্ছিস কেন, এটা তো মোটামুটি মেডিকেল টার্ম হওয়া সত্ত্বেও মানুষের মুখে প্রচলিত হয়ে গেছে। হাইপার মানে বেশি, টেনশন মানে চাপ, আর কি স্পেসিফিক্যালি ব্লাডের চাপ, রক্তের চাপ, তো হাইপার টেনশন। তো এই হাইপার টেনশন বা জেস্টেশনাল হাইপার টেনশনের কারণ কি, কেন জেস্টেশনাল হাইপার টেনশন হয়? হয়তো 25 বছরের একটা মহিলা, তার তো উচ্চ রক্তচাপ হওয়ার কথা না, তাই না? কেন হলো? কারণগুলো, সম্ভাব্য কারণগুলো আমরা জানতে চাই বা জানতে হবে। যে কোনো হাইপার টেনশন, যে কোনো অবস্থায় উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত নিশ্চিত না বা জানা যায়নি। এখন পর্যন্ত উচ্চ রক্তচাপের যে সুনির্দিষ্ট কি কারণ এটা কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু আমরা খুব সহজে বলতে পারি প্রস্রাবে ইনফেকশন হয়েছে ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা, এটা সুনির্দিষ্ট কথার কথা। বলতে পারি ডেঙ্গু ফিভার হয়েছে ডেঙ্গু ভাইরাস দিয়ে, এটা সুনির্দিষ্ট। টাইফয়েড ফিভার হয়েছে টাইফয়েডের জীবাণু দিয়ে, এটা সুনির্দিষ্ট কারণ, সুনির্দিষ্ট কারণ। কিন্তু এই হাইপার টেনশনের সুনির্দিষ্ট কারণ স্টিল নাও আননোন, এখনো জানা যায়নি। তবে সম্ভাব্য কিছু কারণ ব্যাখ্যা করা যায় যেগুলা এই গর্ভাবস্থায় প্রেশার বা রক্তচাপ কি করতে সহযোগিতা করে, মানে বাড়াতে পারে বা বাড়াতে প্রভাবিত করতে পারে, বৃদ্ধি করতে প্রভাবিত করতে পারে। এর মধ্যে অন্যতম প্রি এক্সিস্টিং হাই ব্লাড প্রেশার, মানে একটা মা গর্ভধারণের আগেই তার উচ্চ রক্তচাপ ছিল। আপনার গর্ভধারণের আগে কি ছিল? উচ্চ রক্তচাপ ছিল। তো এরকম অবস্থা হইলে এটাকে বলা হয়, এটা একটা কারণ হইতে পারে যে গর্ভধারণের পূর্বেই তার হাই ব্লাড প্রেশার, সেও জানে না, ফ্যামিলির কেউ জানে না, অথবা জানে অনিয়ন্ত্রিত, অথবা জানে সে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তো এমত অবস্থায় এটা একটা কারণ হইতে পারে জেস্টেশনাল হাইপারটেনশনের। অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থার উচ্চ রক্তচাপ অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি খারাপ, অনেক বেশি ক্ষতিকর। এটা বাচ্চা সহ মায়ের শরীরের জন্য প্রাণঘাতী হতে পারে। তো এখন এই জন্যে আমরা আগের ক্লাসে যারা বলছিলাম জটিলতাগুলো প্রতিরোধে, গর্ভাবস্থায় জটিলতা, এটা একটা জটিলতা, হাইপারএমেসিস গ্র্যাভিডারাম একটা জটিলতা, জেস্টেশনাল হাইপারটেনশন আরেকটা জটিলতা গর্ভাবস্থা, এটা আমরা আগের অনলাইন ক্লাসে বলছিলাম। তো এই জটিলতাগুলো প্রতিরোধে যে আলোচনা করছিলাম, অন এভারেজে কিছু করার আছে। অন এভারেজে ফ্যামিলিয়ারলি আপনার অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ কাপল, পারিবারিক অন্যদের সমন্বয়ে একটা পরিকল্পিত গর্ভধারণ পরিকল্পনা করা, অর্থাৎ প্ল্যান প্রেগনেন্সির দিকে আগানো। তো প্ল্যান প্রেগনেন্সি যখন আপনি আগাবেন তখন কিন্তু খুব সহজেই বোঝা যাবে যে তার উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তাই না? তাহলে প্ল্যান প্রেগনেন্সি বলতে আমরা যেটা বুঝাই যে গর্ভধারণের পূর্বেই মা গর্ভধারণের জন্য ফিট কিনা সেটা যাচাই বাছাই করে নেওয়া, এবং তার প্রত্যেকটা অর্গান ঠিক আছে কিনা, প্রত্যেকটা অর্গানের ফাংশন চেক করে নেওয়া। তারপরে হচ্ছে যে গর্ভধারণের পরে যে সময়টা, সেই সময়টার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কীভাবে তারা এই সময়টা অতিবাহিত করতে পারে। একই সাথে ইকোনমিক সলভেন্সি, আর্থিক সলভেন্সি সহ সব কিছু মিলে একটা প্যাকেজ রেডি করে যদি গর্ভধারণ করা হয় বা গর্ভধারণের চেষ্টা করা হয়, তাহলে এটাকে বলা হবে একটা পরিকল্পিত গর্ভধারণের প্রক্রিয়া। এই পরিকল্পিত গর্ভধারণের প্রক্রিয়ার মধ্যে যদি আমরা পরিকল্পিত গর্ভধারণ প্ল্যান করি, তাহলেই আমরা যখন ব্লাড প্রেশার মনিটর করব তখন তার প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, এখন যেটা বলতেছি পূর্বে থেকে বিদ্যমান উচ্চ রক্তচাপ, সেটা নিয়ন্ত্রণের একটা বন্দোবস্ত করা যাবে। তারপরে কনসিভ করুক, সমস্যা নেই। কিন্তু তার ব্লাড প্রেশার যে আছে সে জানেই না, অথবা আছে সে গাফেল, সেটার ব্যবস্থাপনা করে নাই। তো এইটা যদি পরিকল্পিত হয় তাহলে আমরা হচ্ছে যে এই জিনিসটা দেখতে পারবো। তার মানে প্রথম কারণ হলো জেস্টেশনাল হাইপারটেনশনের যে প্রি এক্সিস্টিং হাই ব্লাড প্রেশার, আগে থেকে থাকা উচ্চ রক্তচাপ। এছাড়া আর কি কারণ হতে পারে? কারণগুলো বলেন। গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস থাকে, এটা আরেকটা খারাপ জিনিস। ডায়াবেটিস একটা এমন একটা ডিজিজ যেটা সব ডিজিজকে আপ্যায়ন করে, যে আসো আসো আমার কাছে আসো, সব ডিজিজকে ওয়েলকাম করে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, কিডনিতে সমস্যা হয়। ডায়াবেটিস থাকলে চোখে সমস্যা হয়, ডায়াবেটিক কি রেটিনোপ্যাথি হয়। ডায়াবেটিস থাকলে স্নায়ু এবং স্কিনের সমস্যা হয়, এটাকে কি বলা হয়? ডায়াবেটিক কি নিউরোপ্যাথি। তো এরকম নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, অনেক প্যাথি হয় কিসের জন্য? ডায়াবেটিসের কারণে। তো এখন গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিসের কারণেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ঠিক আছে? গর্ভাবস্থায় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো একই কথা, যদি পরিকল্পিত গর্ভধারণ করা হয় তাহলে তার প্রি এক্সিস্টিং ডায়াবেটিস আছে কি না, তাহলে সেটা একটা ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যদি তার কোনো কিডনি ডিজিজ থাকে, দীর্ঘস্থায়ী ক্রনিক কিডনি ডিজিজ পাওয়া যায়,
দীর্ঘস্থায়ী রোগীটা যেটা কনসেপ্ট করতেছে হোক তার 25 বছর, কিন্তু তার কোনো কিডনি ডিজিজ আছে কিনা সেই ডিজিজটা যদি থেকে থাকে তাহলে গর্ভাবস্থায় তার আগে থেকে ব্লাড প্রেশার ছিল না, কিন্তু কিডনি রোগ থাকার কারণে গর্ভধারণ করার পরে তার কি হয়েছে, হাই ব্লাড প্রেশার দেখা দিয়েছে। এছাড়া হৃদরোগের সমস্যা, অর্গান স্পেসিফিক সমস্যা যেগুলো বলি আগে শেষ করি, এটা হচ্ছে কিডনির সমস্যা থাকলে আপনার হাই ব্লাড প্রেশার হইতে পারে গর্ভাবস্থায়, একই সাথে হৃদরোগের কোনো অসুস্থতা থাকলেও গর্ভাবস্থায় কি হইতে পারে, হাই ব্লাড প্রেশার। হৃদরোগ মানে কি, হার্ট ডিজিজ, এনি কাইন্ডস অফ হার্ট ডিজিজে কি হইতে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়া 20 বছরের নিচে এবং 40 বছরের উপরে, 20 বছরের আগে তো আমরা দেখলাম 12-13 বছরই ম্যানার কি হয়ে যাচ্ছে, তার মানে তখনই তো সে গর্ভধারণের জন্য প্রিপেয়ার। তবে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অনুৎসাহিত করে 20 বছরের আগে গর্ভধারণ করার ব্যাপারে। কেন অনুৎসাহিত করে, কারণ 20 বছরের আগে গর্ভধারণ করলে উচ্চ রক্তচাপ হওয়ার সুযোগ থাকে। আর এই জেস্টেশনাল হাইপারটেনশন এমনও হইতে পারে যে কখনো কোনো ধরনের ছিল না, কখনো কোনো ধরনের প্রেশারই ছিল না, শুধু গর্ভাবস্থায় দেখা দিছে। এটাই তো হয়। একটা কারণ তো আমরা ব্যাখ্যা করে দিছি, আগে থেকে উচ্চ রক্তচাপ ছিল, এটার কারণে হচ্ছে যে এখন বহাল আছে, কিন্তু অন্য সব ক্ষেত্রে তার আগে ছিল না। কি হয়েছে, আগে ছিল না, নতুন করে দেখা দিচ্ছে। তো এই নতুন করে দেখা দেওয়ার যে কারণগুলো বলতেছি, এগুলো যদি থাকে তাহলে নতুন করে তার গর্ভাবস্থায় কি হইতে পারে, দেখা দিতে পারে। তো এই তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীগণ বলে 20 বছরের নিচে এবং 40 বছরের উপরে যদিও সেই রিপ্রোডাক্টিভ পিরিয়ডের মধ্যে থাকে না কেন, তার গর্ভধারণ করা অনুচিত, এতে করে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এর একটা অংশ হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। তাহলে এই কারণে মোটামুটি উচ্চ রক্তচাপ হতে পারে। আমি কোনো পয়েন্ট মিস করেছি? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ এটা বলতেছি। এখন শুধুমাত্র খাওয়ারের কারণে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ রেয়ার, দেখা যায় কম, কিন্তু